হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। দেখো, আজকে তোমাদের দেওয়ার কথা ছিল মেটাল এবং নন মেটাল, কিন্তু মেটাল এবং নন মেটালের যে ভিডিওটা সেটার আরেকটু খানিকটা পার্ট বাকি থেকে গেছে। কারণ দেখো, ইউথের বইতে সব প্রশ্ন নেই। আমি যখন এনসিইআরটি খুললাম তখন দেখলাম ইউথে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি অনলি দেওয়া আছে, তাও কিছু প্রশ্ন মিসিং আছে। আর এনসিইআরটিতে তো লেভেল হাই অনেক প্রশ্নই আছে, সুতরাং সব কটাকে নিয়ে আমি করছি। ওই জন্য একটু ভিডিওটা দিতে তোমাদের 1 থেকে 2 দিন একটু দেরি হতে পারে। আজকের দিনটা আমি নিলাম, আজকেও খানিকটা আমার করা হয়েছে, কালকেও খানিকটা টাইম লাগবে, তো কালকে দিনটাও আমি একটু নেবো। ঠিক আছে, দেখো, জাস্ট তাড়াহুড়ো করে দিয়ে দেওয়াটাই তো লক্ষ্য নয়, টোটাল প্যাকেজটা যাতে হয়, এটা গেল প্রথম কথা। 2 নম্বর কথা, তোমরা অনেকেই মুখিয়েছিলে যে সায়েন্সের ক্লাস আজকে আসবে, তো সেই জন্য নিরাশ আমি ডেফিনেটলি করবো না। দেখো, পিরিয়ডিক টেবিলে অলরেডি তোমাদের প্রচুর ক্লাস আছে, আর ইউথ থেকে অলরেডি আমি 3টে ক্লাস দিয়েছিলাম। তোমাদের মনে করে দেখো, তোমাদের জেনারেল সায়েন্স ইউথ বুক বলে যে প্লেলিস্ট করা আছে, তাতে তোমরা দেখবে পিরিয়ডিক টেবিলের উপর 3টে ক্লাস আছে। কিন্তু পেজ নম্বর 243 থেকে পেজ নম্বর 200 মোটামুটি তোমাদের 58, হ্যাঁ, পেজ নম্বর 258 পর্যন্ত যে কোশ্চেন্সটা আছে মোস্টলেস পিরিয়ডিক টেবিল বলে, মডার্ন পিরিয়ডিক টেবিল বলে এনসিইআরটি ইউথের বইতে তোমাদের হেডিং করা আছে মোস্টলেস মডার্ন পিরিয়ডিক টেবিল, পেজ নম্বর 243 থেকে পেজ নম্বর 258। এই পার্টটা তোমাদের বাকি ছিল, এই পার্টটা একটু লেভেল হাই কোশ্চেন্স আছে, সেইগুলো থেকে তোমাদের টোটাল 80 কোশ্চেন্স আমি নিয়েছি, প্লাস এনসিইআরটির কোশ্চেন্স আছে। ঠিক আছে, ওই যা প্রশ্ন আছে সব প্লাস এনসিইআরটির প্রশ্ন আছে, টোটাল 80 প্রশ্ন আছে। তো 80-র মধ্যে ফার্স্ট পার্ট আমি আজকে দিচ্ছি, 30টা কোশ্চেন্স আমি আজকে করাচ্ছি। নেক্সট 50 কোশ্চেন্স তোমাদের কালকে চলে আসবে। ওকে, তো এইভাবে তোমাদের দুটো পার্টে ভাগ করে আমি ওই 243 পেজ থেকে 258 পেজ পর্যন্ত টোটাল যা আছে সব করিয়ে দিচ্ছি। ইউথের বইতে যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু লেভেল লো, আমি এনসিইআরটির প্রশ্ন অ্যাড করে দিয়েছি, হান্সের নিয়ম টিয়ম সব অ্যাড করেছি, করে তোমাদের একটা ফুল প্যাকেজ হিসাবে ভিডিওটা দিচ্ছি, দেখে নাও। এটা হয়তো এই দুটো, অর্থাৎ টোটাল আজকে এবং কালকে মিলিয়ে যে দুটো পার্ট আসবে, এই দুটো পার্টই হয়তো তোমাদের পিরিয়ড টেবিলের উপর আমার দেওয়া লাস্ট থাকবে, যদি জুলাইতে প্রশ্ন হয়। নাহলে হয়তো আমি আরও কিছু তোমাদের ভিডিও দেবো, আর দেওয়ার দরকার নেই যদিও, তবুও তোমরা চাও অনেকে, সেই জন্য দেবো। ঠিক আছে, তো প্রথম যে প্রশ্ন আছে দেখে নাও। তো এখানে আমরা কি করব, দেখো, এখানে প্রথম অপশান তোমাদের হিলিয়াম রয়েছে, হিলিয়ামের যে সংকেত হয় সেটা হয় HE। তারপর আমাদের নিয়ন রয়েছে, নিয়নের সংকেত হয় Ne। তারপর আমাদের আর্গন রয়েছে, আর্গনের সংকেত হয় Ar। তারপর আমাদের রেডন রয়েছে, রেডের সংকেত হয় Rn। ঠিক আছে, এবার আমরা কী করবো, দেখো, হিলিয়ামের যে অ্যাটমিক নাম্বার হয় সেটা হয় 2, নিয়নের হয় আমাদের 10, আর্গনের হয় আমাদের 18, আর রেডনের হয় আমাদের 86। ঠিক আছে, তো 2 একটাই কক্ষপথে, তো দুটো ঢুকে যাবে। এটা আমাদের কী হবে, 2 এবং 8 হবে। এটা আমাদের কী হবে, 2 8 8 হবে। এটা আমাদের কী হবে, 2 8 18 32, তারপর আমাদের 18 8 হবে। এই হচ্ছে আমাদের টোটাল অ্যারেঞ্জমেন্ট হবে। এবার দেখো, শেষ কক্ষপথে তোমাদের শেষ দুটো কক্ষপথে সমান সংখ্যক কার আছে, আর্গানের আছে, দেখতে পাচ্ছি আমরা। তো অ্যান্সার আমাদের কী হবে এখানে, আর্গান উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন্স, এই ধরনের কোশ্চেন্স পড়লে তোমাদের অসুবিধা হয়ে যেতে পারে। বলেছে শেষ দুটো কক্ষপথে সমান সংখ্যক থাকবে। ঠিক আছে, অ্যান্সার তোমাদের কী হবে, আর্গান। চলো পরের প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে যাওয়ার আগে কয়েকটা ছোট জিনিস, যদিও আমি বলছি ছোট, কিন্তু অনেকের কাছে বড় লাগতে পারে। প্রথম পেজটা যদিও সবার জানা, যদিও জানা থেকে অজানার দিকে যেতে হয়, সেই জন্য প্রথম দিকটা তোমাদের একটু জানার উপর রেখেছি। পরের দিকে যত আমরা যাবো দেখতে পাবে একটু অজানা লাগছে তোমাদের। ঠিক আছে, তো এই 10 মিনিটে আলোচনাটা শুনে নাও একটু, তারপর আমরা 2 নম্বরে তো যাবোই। তোমরা দেখতে পাচ্ছ আমরা আমাদের যে প্রথমে যেটা লেখা আছে, এই যে এখানে মাঝখানে যেটা আছে, এটা হচ্ছে পজিটিভলি চার্জ নিউক্লিয়াস। ঠিক আছে, কারণ এর মধ্যে প্রোটন আছে, আর আমরা জানি নিউট্রন আছে। নিউট্রন যেহেতু আমাদের তোমাদের কোনো চার্জ থাকে না, নিউট্রনের চার্জ 0 হয়, সেহেতু নিউক্লিয়াস প্রোটনের চার্জটাকেই চার্জ হিসাবে নেয়। তো প্রোটনের চার্জ কি আমরা দেখতে পাচ্ছি পজিটিভ, সেই জন্য টোটাল নিউক্লিয়াসটা পজিটিভলি চার্জড হয়ে যায়। এবার একে ঘিরে যে কক্ষপথগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের ইলেকট্রনের কক্ষপথ, K কক্ষপথ, L কক্ষপথ, M কক্ষপথ এবং N কক্ষপথ। আমরা জানি যে K এর জন্য N এর যে ভ্যালু হয় সেটা আমাদের 1 হয়, L এর জন্য M এর যে ভ্যালু হয় সেটা আমাদের 2 হয়। ঠিক আছে, আমরা সবাই জানি। M এর জন্য হয় 3, N এর জন্য হয় 4। ঠিক আছে, এবার দেখো, এই ব্যাপারটাকে আমি এখানে চার্টের মধ্যে রেখেছি, দেখতে পাচ্ছ এখানে N এর ভ্যালু হচ্ছে 1। যখন N এর ভ্যালু 1 হচ্ছে, তখন আমরা 2n² ফর্মুলায় যদি আমরা ফেলি, তারপর আমরা পাচ্ছি কি, যে প্রিন্সিপাল মানে ম্যাক্সিমাম যে ইলেকট্রন এর মধ্যে অ্যাকোমোডেট হতে পারে, সেটার ফর্মুলা কী হয়, তোমাদের 2n² হয়, তাই না? আমরা এটা জানি সবাই, যদি কেউ না জানো একবার রিপ্রেজেন্ট করে দিচ্ছি, একবার বুঝিয়ে দিচ্ছি, ভালো করে বোঝো। K হচ্ছে একটা কক্ষপথ যেখানে N এর ভ্যালু হচ্ছে আমাদের 1। তো কতগুলো ইলেকট্রন K কক্ষপথে থাকতে পারে তার ফর্মুলা হচ্ছে 2n²। ঠিক আছে, এই ফর্মুলায় যদি তুমি বসাও n = যদি 1 বসাও, 2 × 1² মানে 1, তারপরে 2 × 1 মানে কত হচ্ছে আমাদের 2। তো আমরা দেখতে পাচ্ছি K এর জন্য আমাদের ভ্যালু কত যাচ্ছে, 2। সিমিলারলি N এর জন্য আমরা N এর ভ্যালু কত পাচ্ছি, 2।
তো এই ফর্মুলায় তুমি যদি পুট করো তুমি দেখতে পাবে এটা তোমাদের চলে আসবে 2, এটা তোমাদের চলে আসবে 8, কারণ 2 মানে 4, 2 × 4 মানে 8। সিমিলারলি এম এর জন্য আসবে এটা 18, আর এন এর জন্য আসবে এটা 32। এটা একটু মুখস্থ রেখো, অনেক সময় পরীক্ষা ডিরেক্ট জিজ্ঞেস করা হয়, আবার ডিরেক্ট না জিজ্ঞেস করলেও অ্যাপ্লিকেশনে তোমাদের কিন্তু আসে। ঠিক আছে, এটা গেল আমাদের প্রথম পেজ। বললাম জানা জিনিস থাকবে, এরপরে যেটা আলোচনা করবো সেটা অনেকেরই অজানা। চলো দেখো, একটু আগে আমরা যেটা আলোচনা করলাম KLMN, তাদের কনফিগুরেশনটা একবার একটু দেখে নাও। যেমন ধরো তুমি আমাকে বলছো যে বোরনের কত আমাদের, আমরা জানি বোরনের যে ইলেকট্রন নাম্বার মানে অ্যাটমিক নাম্বার সেটা আমাদের 5। ঠিক আছে, তো কে আর এলে যদি অ্যাকোমোডেট করতে বলা হয় তাহলে কেতে সর্বোচ্চ 2টো থাকতে পারে, তো 2 ঢুকে গেল। ঠিক আছে, এলে কটা থাকতে পারে, সর্বোচ্চ 8টা থাকতে পারে, কিন্তু আছে টোটাল 5টা, তো 2টো এখানে ঢুকছে, বাকি 3টে এলে ঢুকে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা অ্যাকোমোডেট করি। যদি এটা তুমি নিয়নের জন্য বলো, নিয়নের অ্যাটমিক নাম্বার কত আমাদের 10, তো কেতে আমাদের 2টো ঢুকে গেল, বাকি থাকলো কটা, বাকি আমাদের কটা আছে ভালো করে দেখো, এখানে বাকি আমাদের কটা আছে, 8টা আছে। ঠিক আছে, তো এই 8টা আমাদের এখানে ঢুকে গেল। ওকে, আমরা দেখতে পাচ্ছি নিয়নে 2 + 8 10 হয়ে যাচ্ছে। কিন্তু এবার যদি তুমি এটাকে আর্গানে নিয়ে যাও, তুমি দেখবে আর্গনের অ্যাটমিক নাম্বার হচ্ছে আমাদের কত, 18, কত আমাদের 18 হয়। আর্গনের ক্ষেত্রে 2 + 8 তো হলো, কিন্তু 2 আর 8 10 হচ্ছে, এক্সট্রা আরও 8টা থেকে যাচ্ছে, সেটা আমাদের কী হবে, এম কক্ষপথ চলে আসবে। এম এ সর্বোচ্চ আমাদের থাকতে পারে কটা, আমরা জানি এম এ থাকতে পারে আমাদের, তোমরা সবাই জানো যে 2, 8, তারপর আমাদের কী ছিল 18 ছিল, এম এ সর্বোচ্চ আমাদের 18 থাকতে পারে, কিন্তু আছে বাকি কটা, এখানে 8টা আছে, তো 8টা আমাদের এম এ চলে যাবে। ঠিক আছে, এবার যদি তুমি ম্যাগনেসিয়ামে আসো, ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 12, তো 2, 8, এক্সট্রা আছে কটা, 2টো আছে এক্সট্রা, 2 আর 8 10, এক্সট্রা আছে কটা, 2টো, সেটা আমাদের এখানে ঢুকে যাবে। তো এই বেসিকটা সবারই জানা। এটা হচ্ছে তোমাদের শেল ওয়াইজ অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, শেল বা কক্ষপথ ওয়াইজ অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, আমি বললাম এবারে যেটা বলবো সেটা অজানা, তো আমি প্রথমে তোমাদের জানাটা বলি, যেমন এই পেজেও জানা কথাগুলো বলে দিলাম যাতে তোমাদের একটু ইউজ টু লাগে বা শুনতে মজাও লাগে। ঠিক আছে, এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে শেলের মধ্যে থাকে সাব শেল। ঠিক আছে, কারণ ইলেকট্রন এক্স্যাক্টলি একটা কক্ষপথে কোথায় থাকে সেটা বিজ্ঞানীর পক্ষে লোকেট করাটা পসিবল নয়, এক্স্যাক্টলি লোকেট করাটা পসিবল নয়। ঠিক আছে, সেই জন্য শেল, সাব শেল, তার মধ্যে অরবাইটাল, এইভাবে আস্তে 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 ছোটো করে আনা হয়। ঠিক আছে, যেমন শেলের মধ্যে সাব শেল থাকে, প্রত্যেকটা শেলে এইরকম ধরনের সাব শেল থাকে। সাব শেলগুলোর নাম কি, এস সাবশেল, পি সাবশেল, ডি সাবশেল এবং এফ সাবশেল। ঠিক আছে, এবার দেখো এস সাবশেলে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারে, পি সাবশেলে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে, ডি সাবশেলে সর্বোচ্চ 10টা ইলেকট্রন থাকতে পারে এবং এফ সাবশেলে সর্বোচ্চ 14টা ইলেকট্রন মানে থাকতে পারে। দেখো এই সাবশেলগুলোর নাম কী করে এসছে, শার্প, এর থেকে এস নেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি এস স্ট্যান্ডস ফর শার্প। ঠিক আছে, যেমন পি হচ্ছে প্রিন্সিপাল, তার থেকে পিটাকে নেওয়া হয়েছে, ডি স্ট্যান্ডস ফর ডিফিউজ, আর এফ স্ট্যান্ডস ফর ফান্ডামেন্টাল, এদের নাম এগুলো। এখান থেকে আমরা শর্টে SPDF বলি। ঠিক আছে, এবার দেখো সব সাবশেল সব শেলে অবস্থান করে না, এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। কী বললাম আমি, সবকটা সাবশেল সবকটা শেলে অবস্থান করে না। তো তোমাদের আমি বলবো কোন শেলে কতগুলো সাবশেল অবস্থান করে এবং সেগুলোর নামগুলো বলবো, দেখে নাও। আমি এখানে তোমাদের লিখে দিচ্ছি একটু শেলগুলো, KL M এবং N। ঠিক আছে, এই 4টে লিখছি আমি বেসিক্যালি। এবার দেখো কে সাবশেলে কেবলমাত্র এস কক্ষপথ থাকে, মানে সাব কক্ষপথ থাকে, সাবশেল থাকে। এলে কেবলমাত্র থাকে এস এবং পি। এম এ থাকে তোমাদের এস, পি এবং ডি। এনে তোমাদের থাকে এস, পি, ডি এবং এফ। ঠিক আছে, কেতে যে থাকে সেই কের যে সাবশেল তাকে নাম দেওয়া হয় 1s। এলে যেটা থাকে তাকে নাম দেওয়া হয় 2 দিয়ে। এমে যেটা থাকে তাকে নাম দেওয়া হয় 3 দিয়ে। এগুলো বেসিক্যালি কী বলো তো, এগুলো বেসিক্যালি হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, এনে যেটা থাকে তাকে নাম দেওয়া হয় 4 বলে। তোমাদের মনে আছে হয়তো একটু আগে আমি N ফর কে লিখছিলাম আমি 1। ঠিক আছে, এই কারণেই এই 1 হচ্ছে সেই 1। ঠিক আছে, N ফর 2 আমি লিখছিলাম এলের জন্য, এই জন্য এখানে 2 দেওয়া হয়। তোমাদের মনে আছে হয়তো আমি 3 নিয়েছিলাম এন এর মান এম এর জন্য, এই জন্য দেখো 3 রয়েছে।
তোমাদের মনে আছে হয়তো আমি এন এর মান 4 নিয়েছিলাম আমি এন এর জন্য, এই জন্য দেখো 4 রয়েছে। এগুলো বেসিক্যালি এখান থেকেই আসে, ওই জন্য বললাম জানা থেকে অজানায় যেতে হয়, তাহলে সুবিধা হয়, কনফিডেন্স পাওয়া যায়। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? এইবার আরেকটা জিনিস দেখো, অ্যাকচুয়ালি এসে আমার কটা থাকতে পারে টোটাল ইলেকট্রন, আমি দেখতে পাচ্ছি এখানে আমার 2টো থাকতে পারে এসে। তো সর্বোচ্চ যদি 2টো থাকতে পারে, প্রত্যেকটা এসের মাথায় কী করে দেওয়া হয়, 2 করে চাপিয়ে দেওয়া হয়, এটা ডিনোট করার জন্য যে এসে সর্বোচ্চ 2টো থাকতে পারে। ঠিক আছে, এবার দেখো পিতে সর্বোচ্চ কটা থাকতে পারে, এসে তো 2টো হয়ে গেল, পিতে কটা থাকতে পারে, 6টা। তো যে কটা পি আছে সেই জায়গায় আমার কী লেখা হয়, 6 করে লিখে দেওয়া হয়। সিমিলারলি ডিতে আমার 10টা থাকতে পারে, ওই জন্য 10 বলে লিখে দেওয়া হয়। এফে আমার 14টা থাকতে পারে বলে 14টা আমার লিখে দেওয়া হয়। এবার দেখো এগুলো কি করে ভরা হয়, দেখো প্রথমে আমার ভরে হচ্ছে 1s ভরে, 1s প্রথমে ভরবে, প্রথমে যেটা ভরে সেটা হচ্ছে 1s, এই সাবশেলটা প্রথমে ভরে। ঠিক আছে, দেখো তুমি যদি বলো যে তুমি কোথায় থাকো, তুমি যদি বলো তুমি থাকো 24 পরগনায়, এবার লোকে বলবে 24 পরগনার কোথায় থাকো, তুমি বললো আমি কলকাতায়। এবার লোকে বললো কলকাতা তুমি কোথায় থাকো, তুমি বললো আমি শিয়ালদায়। লোকে বললো তুমি শিয়ালদার কোথায় থাকো, অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ বড় বড় জায়গার নাম আস্তে 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 তুমি লোকেট করতে করতে অলিগলিতে চলে আসছো। ঠিক তেমনই যদি বলা ইলেকট্রন কোথায় থাকে, তুমি বললো কে কক্ষপথে, কে কক্ষপথের কোথায় থাকে, 1s2-তে থাকে। ঠিক আছে, এরও ভাগ হয়, সে অত দূর যাওয়ার দরকার নেই। তো প্রথমে যে কক্ষপথটা ভরবে সেটা হচ্ছে 1s ভরবে। কে কক্ষপথ ভরছে মানে প্রথমে 1s ভরছে, 1s ভরার পরে ও ভরবে 2s। ঠিক আছে, কোথায় ভরবে, ও 2s-এ ভরবে, 1s2 2s2, 2s ভরার পরে ও যাবে 2p-তে। ও এখান থেকে ভালো করে বুঝবে, ঠিক আছে, ভালো করে বুঝবে, দাঁড়াও 1 মিনিট আর একটু ভালো করে বলি, এই ঠিক আছে, ডট ডট ডট, প্রথমে 1s ভরলো, তারপরে এলো 2s-এ, তারপরে গেল 2p-তে, তারপর কোথায় যাবে, তারপর 2p ভরলো, 2p ভরতে ও গেল 3s2-তে, এই যে 3s2 এর পর ও কী করবে, এখান থেকে বেরোলো, বেরিয়ে ও কী করবে 3p-তে যাবে। কিসে যাবে, ও 3p-তে। ঠিক আছে, 3pর পরে কোথায় যাবে, 3pর পরে ও যাবে 2s-এ, 2s-এ যাবে, 2s-এর সরি 4s-এ যাবে, 4s2 এর পরে কোথায় যাবে, উঠবে ও 3d-তে যাবে, এই যে 3d। ঠিক আছে, 3d যাওয়ার পর আবার কোথায় যাবে, 4p6-এ আসবে। ঠিক আছে, এইভাবে ভরতে আসে। ঠিক আছে, দুম করে 1s2 এর পর 3s2-তে চলে যায় না, আস্তে আস্তে এরকম করতে করতে কী হয়, ভরতে যায়। তো এর একটা সিরিজ আছে, সেই সিরিজটা আমি তোমাদের ওপরে লিখে দিচ্ছি, ভালো করে দেখো। প্রথমে আমাদের ভরে 1s2, ঠিক আছে, তারপর আমাদের কী ভরে 2s2, 1s2 এর পর 2s2, তারপর আমাদের কী ভরে 2p6 ভরে, তারপর আমাদের কী ভরে 3s2 ভরে, তারপর আমাদের কী ভরে 3p6 ভরে, তারপর আমাদের কী ভরে 4s2 ভরে, তারপর আমাদের কী ভরে 3d10 ভরে। এইভাবে এটা ভরতে যায়। ঠিক আছে, অর্ডারটা আমি ওপরে লিখে দিয়েছি এবং এখানে তোমাদের বেসিক্যালি দেখিয়ে দিয়েছি এটা কীভাবে ভরতে আসে। ওকে, তো এই বেসিকটুকু তুমি যদি জানো তাহলে নেক্সটে তোমাদের যে আলোচনা করবো সেটা তোমার বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, চলো এবার আমরা প্রশ্নে যাব। পরের প্রশ্ন, একটি মৌলের ইলেকট্রনিক সজ্জা হলো এইটা, তোমাদের বার করতে বলেছে মৌলটার নাম কি। ঠিক আছে, চলো নিজেরা ট্রাই করো। এটা তোমাদের সাবশেল অনুযায়ী দেওয়া রয়েছে। আগেরবার তোমরা দেখতে পাচ্ছিলে যে আমরা 2, 8, 18 এইসব 32 ইত্যাদি নাম্বার দিয়ে আমরা ইলেকট্রনকে অ্যারেঞ্জ করছিলাম। তো ওইগুলো হচ্ছে তোমাদের শেল ওয়াইজ, কে কক্ষপথ, এল কক্ষপথ, এম কক্ষপথ, এন কক্ষপথ অনুযায়ী। এটা হচ্ছে সাবশেল অনুযায়ী যদি ডিভাইড করি তাহলে এইভাবে হয়। ঠিক আছে, আমার ভিডিও আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো, সাবশেল ওয়াইজ অ্যারেঞ্জমেন্ট বলে ইলেকট্রনের। আর আমি এখানেও বলে দিচ্ছি, অ্যান্সার তোমাদের হবে ফসফরাস। কেন অ্যান্সার ফসফরাস হবে, দেখো মৌলটির নাম কি যদি এইভাবে দেওয়া থাকে তখন আমরা কি করব, এই যে পাওয়ারগুলো আছে তোমাদের শর্টে বলছি, অ্যাকচুয়ালি ওগুলো পাওয়ার নয়, ওগুলো হচ্ছে কি তোমাদের ইলেকট্রন কতগুলো আছে কোন তোমাদের সাবশেলে। যেমন এস একটা সাবশেল, এস হচ্ছে এস সাবশেল, পি হচ্ছে পি সাবশেল, আর যদি ডি এখানে নেই, ডি হচ্ছে ডি সাবশেল। ঠিক আছে, এরকম সাবশেল থাকে। এস সাবশেলে টোটাল কটা ধরতে পারে, সর্বোচ্চ 2টো, পি সাবশেলে কটা ধরতে পারে 6টা, ডি সাবশেলে কটা ধরতে পারে 10টা। ঠিক আছে, এবার দেখো প্রথমটায় দেখো এখানে বলা রয়েছে 1s2, অর্থাৎ সাবশেলে 2টো ধরতে পারে, 2টোই এখানে ধরানো আছে। দেখো প্রথম যে অপশানটা 2টো আছে তো 2টোই ধরানো আছে। তারপরে 2s2, এখানে 2টো আছে, 2টোই ধরানো আছে, পাওয়ারগুলোর দিকে তাকাবে। তারপরে 2p6, 6টা আছে তো 6টাই ধরাতে আছে, মানে ধরানো আছে এখানে। 3s2, এখানেও দেখো 2টো ধরতে পারে, 2টোই ধরানো আছে। তারপরটা 3p3, তুমি দেখতে পাচ্ছ লাস্টের পিতে টোটাল ধরতে পারে 6টা,
কিন্তু লাস্ট পিতে 3টে আছে, অর্থাৎ লাস্ট যেটা সাবশেল সেটাতে কিন্তু আরও 3টে অ্যাকোমোডেট হতে পারে, কিন্তু এখানে নেই। ক্লিয়ার হয়েছে? এবার তুমি পাওয়ারগুলোকে যোগ করো, 2 আর 2 এ 4, 4 আর 6 10, 10 আর 2 এ 12, 12 আর 3 কত 15। তাহলে এই যে অ্যারেঞ্জমেন্ট আছে তাতে আমরা দেখতে পাচ্ছি টোটাল ইলেকট্রন কটা আছে 15। অর্থাৎ এখানে যে মৌলটার কথা বলা হচ্ছে তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 15। তো কোন মৌলের অ্যাটমিক নাম্বার 15? ফসফরাসের অ্যান্সার হবে তোমাদের ফসফরাস। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের অ্যান্সার হবে। পাওয়ারগুলো তো ইলেকট্রনকে চিহ্নিত করে, আর এস পি ইত্যাদি তো আমরা দেখলাম যে সাবশেলকে চিহ্নিত করে। ঠিক আছে, সাবশেল, SHEL, সাবশেলকে সম্ভবত ডবল এল, সাবশেলকে চিহ্নিত করে। ঠিক আছে, কিন্তু এই যে সামনে আমাদের দেখতে পাচ্ছি এক্সপোনেন্ট হিসাবে যে 1 2 2 3 3 লেখা রয়েছে, এইগুলো কি? এগুলো হচ্ছে প্রাইম কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, মেজর কোয়ান্টাম নাম্বার এইগুলো। ওকে, এই যে 1 2 2 3 3 এগুলো হচ্ছে কি কোয়ান্টাম নাম্বার। ওকে, তো যেগুলো কোপিশিয়েন্ট হিসাবে লেখা আছে বা এক্সপোনেন্ট হিসাবে লেখা আছে সেগুলো হচ্ছে তোমাদের, সরি এক্সপোনেন্ট নয়, কোপিশিয়েন্ট হিসাবে, যেগুলো কোপিশিয়েন্ট হিসাবে লেখা আছে সেগুলো হচ্ছে তোমাদের প্রাইম কোয়ান্টাম নাম্বার। যেগুলো মাথায় লেখা আছে পাওয়ার হিসাবে সেগুলো হচ্ছে তোমাদের কি ইলেকট্রন নাম্বার। ঠিক আছে, এগুলোকে একটু মনে রাখবে। তো অ্যান্সার আমাদের কী হবে এখানে? 15 আমাদের এখানে অ্যান্সার হবে। চলো পরের প্রশ্ন। 3 দাগ, সর্বোচ্চ কয়টি ইলেকট্রন শেষ কক্ষপথে থাকতে পারে? দুটো এখানে পয়েন্ট আছে, তাদের দিকে নজর দেবে। এক হচ্ছে শেষ কক্ষপথ বলেছে, 2 হচ্ছে সর্বোচ্চ বলেছে। ঠিক আছে, তো তোমরা জানো সবাই যে সর্বোচ্চ ইলেকট্রন যেটা শেষ কক্ষপথে অ্যাকোমোডেট হতে পারে সেটা হচ্ছে 8। 8-এর বেশি ইলেকট্রন শেষ কক্ষপথে থাকতে পারে না। ঠিক আছে, আর মিনিমাম কটা থাকতে পারে? মিনিমাম একটাও থাকতে পারে। ঠিক আছে, যেমন তুমি যদি সোডিয়াম ধরে নাও, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 11। তো 2 8 1, শেষ কক্ষপথে কটা আছে? একটা আছে। তো মিনিমাম একটা, আর সর্বোচ্চ কতগুলো থাকতে পারে? শেষ কক্ষপথে 8টা থাকতে পারে। ঠিক আছে, সবকটাই আমি শেষ কক্ষপথের কথা বলছি। ওকে, তো অ্যান্সার হবে কি আমাদের 8। এবার দেখো 2 আর 8 এখানে এটা করা আছে, এটা কিন্তু আমাদের উত্তর হবে না। ঠিক আছে, যদি বলতো শেষ কক্ষপথে কতগুলো থাকতে পারে, 2টোও থাকতে পারে, 8টাও থাকতে পারে, কিন্তু এখানে সর্বোচ্চ শব্দটা জুড়ে দিয়েছে, ওই জন্য অ্যান্সার আমাদের 8 অ্যান্সার হবে। ঠিক আছে, এটাও তোমাদের কনফিউজ করতে পারে, অনেকে ডি অ্যান্সার করে দিয়ে চলে আসো, ডি কিন্তু উত্তর নয়, এখানে 8 হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 4 দাগ, এমন 3টি মৌলের নাম করো যাদের শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন আছে। ঠিক আছে, আমরা জানি যে প্রথম যে আমাদের গ্রুপ আছে, ঠিক আছে, ফার্স্ট গ্রুপ, সেই গ্রুপটাতে যে যে মৌল আছে সবকটিরই শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন থাকে। ঠিক আছে, তো ফার্স্ট গ্রুপ এলিমেন্ট কোনগুলো হয়? দেখো, লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম, এই 3টি হচ্ছে আমাদের ফার্স্ট গ্রুপ এলিমেন্ট। তো অ্যান্সার হবে আমাদের এইটা। ঠিক আছে, লিথিয়াম, যেমন লিথিয়ামের অ্যাটমিক নম্বর আমরা কত জানি? 3 জানি। এটা যদি ভাঙো কী পাবে? 2 আর 1 পাবে। ঠিক আছে, তারপর তোমাদের সোডিয়াম, একটু আগে সোডিয়াম তোমাদের দেখিয়েছিলাম 11। ঠিক আছে, তো 2 8 1 হবে। তারপর তোমাদের পটাশিয়াম কে। ঠিক আছে, চলো 2 8 8 1 কত হচ্ছে? 19, তাই না? 2 8 10 আর 8 18 1 19। তো দেখতে পাচ্ছ 3টেরই শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন আছে। তো আমরা বলতে পারি এগুলোর যেহেতু একটা করে কক্ষপথ আছে, সুতরাং এগুলো ফার্স্ট যে গ্রুপ আছে তাতে অবস্থান করে। তো অ্যান্সার হবে তোমাদের সেকেন্ড অপশান উইল বি দ্য কারেক্ট অপশান। ঠিক আছে, এবার একটা জিনিস তোমাদের বলি, একটু মনে রাখবে, যদিও আগে আমি বহুবার বলে দিয়েছি, সেটা হচ্ছে যদি শেষ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে তাহলে সেটা ফার্স্ট গ্রুপে অবস্থান করে। ঠিক আছে, যদি শেষ কক্ষপথে 2টো ইলেকট্রন থাকে তাহলে সেটা সেকেন্ড গ্রুপে অবস্থান করে। যদি শেষ কক্ষপথে 3টে ইলেকট্রন থাকে তাহলে সেটা 13th গ্রুপে অবস্থান করে। 3 নম্বর নয় কিন্তু, 13 গ্রুপে অবস্থান করে। ঠিক আছে, যদি শেষ কক্ষপথে 4টে ইলেকট্রন থাকে তাহলে তারা 14th গ্রুপে অবস্থান করে, 14তম গ্রুপে অবস্থান করে। যদি শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে তবে তারা 5ম গ্রুপে নয় কিন্তু 15তম গ্রুপে অবস্থান করে, অনেকে এটা 5ম ধরে নেয়। যদি 6 তো 16th। ঠিক আছে, যদি 7টা থাকে তো 17th, আর যদি 8টা থাকে মানে নিষ্ক্রিয় গ্যাস, সেটা হচ্ছে তোমাদের 18th গ্রুপে তারা অবস্থান করে। এই 4টাকে একটু মনে রাখবে, অনেক সময় পরীক্ষার সময় পড়ে। তোমরা বলবে স্যার তাহলে এই যে 3 থেকে 12 পর্যন্ত কোথায় গেল? দেখো, এইটার পরে একটা গ্যাপ যায়। গ্যাপ এই কারণে যায় কারণ এখানে হচ্ছে ট্রানজিশনাল এলিমেন্টগুলো থাকে। 3 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত যে গ্রুপ আছে তাতে থাকে ট্রানজিশন এলিমেন্ট। এই ট্রানজিশন এলিমেন্টগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো, সুতরাং ওখানে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, চলো 5 দাগের প্রশ্ন। ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা হলো 36, তাহলে এটার ইলেকট্রন সজ্জা হলো কত? দেখো, ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত বলছে? 36। আমরা জানি যে 2n² এই অনুযায়ী কে কক্ষপথে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারে, এল কক্ষপথে সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, এম কক্ষপথে সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারে,
আর এন কক্ষপথে সর্বোচ্চ 32 ইলেকট্রন থাকতে পারে, আরও আসতে পারে, আমি তোমাদের চারটে লিখে দেখাচ্ছি। এটার কারণ কি? কারণ কের জন্য এনের ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে, এলের জন্য এনের ভ্যালু হচ্ছে তোমাদের 2, এমের জন্য এনের ভ্যালু হচ্ছে তোমাদের 3, আর এনের জন্য এনের যে ভ্যালু সেটা হচ্ছে তোমাদের 4। এই অনুযায়ী তোমরা যদি এই ফর্মুলায় পুট করো তোমরা দেখতে পাবে এই ভ্যালুগুলো তোমরা পাচ্ছ, ঠিক আছে। কে এর জন্য 2, এলের জন্য 8টা, এমের জন্য 18টা, এনের জন্য 32, ঠিক আছে। এই ফর্মুলা তোমাদের পুট করে দেখতে হবে। এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রন আছে 36টা, তো প্রথম কক্ষপথে 2টো সর্বোচ্চ ঢুকতে পারে, তো 2টো ঢুকে গেল। এল কক্ষপথে সর্বোচ্চ 8টা ঢুকতে পারে, তো 8টা ঢুকে গেল, 2 8 10টা হলো, আছে 36টা। এম কক্ষপথে 18টা ঢুকতে পারে, তো 18টা ঢুকে গেল, আছে হচ্ছে তোমাদের 28টা, দেখো, ঠিক আছে। আর তাহলে এক্সট্রা কটা বাকি থাকে? 8টা বাকি থাকে, তো 8টা এই কক্ষপথে চলে আসবে। টোটাল এনে 32টা হতে পারে, আর বাকি আছে 8টা, তো 8টা এই কক্ষপথে হবে। তো 2 8 18 8, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ বি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। এটা টাফ প্রশ্ন নয় ডেফিনেটলি, কিন্তু এর পরে এর টাফ পার্ট আছে, ঠিক আছে। চলো, বলছে 2 8 2 নিচের কোন মৌলটির ইলেকট্রন কনফিগুরেশন? দেখো 2 8 2 মানে কি? 2 8 2 এটা মানে হচ্ছে টোটাল এখানে কতগুলো ইলেকট্রন আছে? 2 আর 8 10 আর 2 হচ্ছে 12। 12 কার ইলেকট্রন সজ্জা? ম্যাগনেসিয়ামের, আমরা সবাই জানি, ঠিক আছে। ম্যাগনেসিয়াম ইলেকট্রন সজ্জা হচ্ছে আমরা জানি 12, ওকে। তো সেই অনুযায়ী যদি আমরা দেখি, দেখো দুটো অপশান আমাদের ম্যাগনেসিয়াম রয়েছে, এবং তাদের দেখো এখানে সাবশেন অনুযায়ী ডিভাইড করা রয়েছে, ঠিক আছে। তো তোমাকে দুটোর মধ্যে কোনটা ম্যাচ করাতে হবে? এটা রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন, ঠিক আছে, তোমাদের ইউথে দেওয়া নেই, কিন্তু এইটা আমি একজন আমাকে স্ক্রিনশট করে দিয়েছিল, সেই জন্য আমি তার থেকে এই প্রশ্নটাকে তোমাদের নিয়ে নিয়েছি, কারণ ওটা ইংলিশে ছিল তাই। তো এখান থেকে দেখো এটা তোমাদের অ্যান্সার কী হবে। আমিও ভাবতে পারিনি যে সাবশেলের প্রশ্ন তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে পড়বে, বাট পড়েছে লাস্ট ইয়ারে। তো দেখো এখানে আমাদের অ্যান্সার কী হবে, তোমরা জানো হয়তো যে লেখা যেটা হয়, মানে এর যে এই যে যেভাবে সাবশেল অনুযায়ী লেখা হয় সেইটা যদি ধরি, তাহলে আমাদের লেখা কী করে হয়? সেটা হয় প্রথমে হয় 1s2, তারপরে হয় 2s2, তারপরে হয় 2p6, ঠিক আছে, তারপরে হয় 3s2, এইভাবে তোমাদের চলতে থাকে। 1s2, 2s2, 2p6, 3s2, তারপরে হয় তোমাদের 3p6, তারপরে তোমাদের 4s2, তারপরে তোমাদের 3d10, ঠিক আছে। এই ওয়াইজ আমাদের পরপর চলতে থাকে, ঠিক আছে। এবার তুমি যদি ম্যাগনেসিয়ামকে ধরো, ম্যাগনেসিয়ামের এস কক্ষপথে 2টো থাকতে পারে, তো প্রথমে 1s2 ঠিকই আছে, পরে কক্ষপথে 2s2 ঠিকই আছে, তারপরে কক্ষপথে 2p6 এটাও ঠিক আছে। তো দেখো 2 আর 2 4, 6 আর 4 10 হয়ে গেছে, আমাদের দরকার 12টা, মানে শেষ কক্ষপথে 2টো থাকবে, তো 3s2 এই হচ্ছে আমাদের কনফিগারেশন হবে। 1s2, 2s2, 2p6, 3s2, ঠিক আছে। কোনটায় আছে? দেখো বি অপশানে আছে, সি অপশান আমাদের কারেক্ট নয়, কারণ এখানে দেখো 3s4 বসানো আছে, যেটা কিনা আমাদের কারেক্ট অ্যান্সার হবে না, ঠিক আছে। তো এটাই আমাদের কারেক্ট হবে, এভাবে তুমি করতে পারো। আর একটা এই শর্টকাট নিয়ম আমি তোমাদের বলে দিচ্ছি, তুমি গুনে দেখো, তুমি দেখতে পাচ্ছ 2 আর 2 হচ্ছে 4, 6 আর 4 10 আর 2 12, এখানেই আমাদের দেখো 12টা হচ্ছে, আর এখানে দেখো 2 আর 2 4, 6 আর 4 10 আর 4 14 হয়ে যাচ্ছে, তারপরে এই অপশানে আমাদের 14 দিচ্ছে, ওপরে অপশান আমাদের 12টা দিচ্ছে, ওই জন্য 14 আমাদের অ্যান্সার হতে পারে না, সেই জন্য এটা আমাদের কেটে যাবে। সি অপশান আমাদের এই কারণে কাট হয়ে যাবে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার কী হবে আমাদের? ম্যাগনেসিয়াম। এবার দেখো অনেকে বলবে স্যার এই 12 যে ম্যাগনেসিয়াম আমরা মনে রাখবো কী করে? এটা মনে রাখতে হবে, আমি তোমাদের বলেছিলাম যে পিরিয়ডিক টেবিলে 30 পর্যন্ত যা আছে সবই মনে রাখতে হবে তোমাকে। তার অ্যাটমিক নাম্বার মনে রাখতে হবে, তার ইলেকট্রনিক কনফিগারেশন শেল ওয়াইজ মনে রাখতে হবে, এবং সাবশেল ওয়াইজও তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তো এখানে অ্যান্সার আমাদের কী হবে? ম্যাগনেসিয়াম উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এই ধরনের প্রশ্নে তোমাদের অসুবিধা হতে পারে, সেই জন্য এই প্রশ্ন আমি তোমাদের রেখেছি। চলো পরের প্রশ্ন। একটি মৌলের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তার সঠিক ইলেকট্রনিক কনফিগারেশন কোনটি হবে? এটাও খুব ইজি, নিজের একটু ট্রাই করো, অ্যান্সার এসে যাওয়া উচিত এর মধ্যে। উত্তর কী হবে তোমাদের? 2 and 6, এটা তোমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। এটা অক্সিজেন, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8 হয়, ডিভিশন কী করে হয়? 2 এবং 6 হয়। কেন? কারণ কে কক্ষপথে 2টো ঢোকার কথা ঢুকে গেল, ঠিক আছে। এল কক্ষপথে টোটাল 8টা ঢুকতে পারে, কিন্তু 8টা তো নেই, টোটাল তো 8, 2টো যদি ঢুকে যায় বাকি থাকে কটা? 6টা, তো এল কক্ষপথে কটা ঢুকবে? 6টা ঢুকে যাবে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে? 2 এবং 6 আমাদের কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। চলো 8 দাগ। নিচের কোনটি অধাতুর ইলেকট্রনিক কনফিগারেশন? ঠিক আছে, দেখো যদি তোমাদের মুখস্থ থাকে তাহলে তোমরা দেখেই বুঝতে পারবে। এটা হচ্ছে 13 মানে এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম, ক্লিয়ার। এটা হচ্ছে তোমাদের 3 মানে এটা হচ্ছে তোমাদের লিথিয়াম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 11 মানে এটা হচ্ছে সোডিয়াম। এটা আমাদের একটু আগেই বলেছি 2 + 6 মানে 8 মানে এটা হচ্ছে অক্সিজেন।
তো তুমি বলো কোনটা এখানে অধাতু, এটাই অধাতু, তো ডি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, আর যদি কারোর অন্যভাবে করার ইচ্ছা থাকে সে অন্যভাবেও করতে পারো। কীভাবে করতে পারো, দেখো আমরা জানি যে অধাতু যেগুলো হয়, অধাতু সেগুলো হয় ইলেকট্রন টেকার, মানে তারা ইলেকট্রন নেয়। ঠিক আছে, তারা ইলেকট্রন নেয়। ঠিক আছে, তো অষ্টক কমপ্লিট করার জন্য এখানে কে ইলেকট্রন নেবে সেই হচ্ছে অধাতু। তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ারই এখানে 2, 8, 3 আছে, তো ও যদি 3 বার করে দেয় তাহলে ও শেষ কক্ষপথে 8টা থাকবে, অষ্টক ক্লিয়ার হবে। অষ্টক মানে 8 থাকতে হবে শেষ কক্ষপথে। তো এই লাস্ট 3কে যদি বার করে দেয় তাহলে 8টা হয়ে গেল, তার মানে ও 3কে বের করে দিচ্ছে, কিন্তু আমার তো নেওয়ার কন্ডিশান আছে, নিলে অধাতু। এখানে তুমি দেখতে পাচ্ছ যদি ও 1কে বার করে দেয় তাহলে ও ডুপ্লেট কমপ্লিট হবে, অষ্টক অথবা ডুপ্লেট, অর্থাৎ 8 অথবা 2 যে কোনো একটা থাকতে হবে। তো এখানে তুমি দেখতে পাচ্ছি 1কে যদি ও ছেড়ে দেয় তাহলে 2 হয়ে যাচ্ছে, তো 1কে ছেড়ে দিচ্ছে, তার মানে এও মানে অধাতু নয় ধাতু। তো এখানেও দেখো 1কে ছেড়ে দিচ্ছে, এও তোমাদের ধাতু। এই জায়গায় দেখো 6 আছে, তার মানে এখানে যদি 2 অ্যাড হয় তবেই এর 8 কমপ্লিট হবে, মানে অষ্টক সিরিজ কমপ্লিট হবে, অক্টেভ সিরিজ কমপ্লিট হবে। অষ্টক মানে বাংলায় অষ্টক বলা হয়, ইংলিশে অক্টেভ বলা হয়। ঠিক আছে, অক্টেভ সিরিজ কমপ্লিট হবে। তা আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে অধাতু, কারণ এ নিচ্ছে। আমরা জানি অধাতু ইলেকট্রন নেয় আর ধাতু ইলেকট্রন দেয়। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কোনটা হবে, এই যদি রিগার্ডিংয়ে তুমি বিচার করো তাহলে ডি আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, নিজেরা ট্রাই করো একটু। 9 দাগ। বলেছে একটি মৌল যার শেষ কক্ষপথ সম্পূর্ণ সেটি যোজক ইলেকট্রন সংখ্যা হলো, অ্যান্সার হবে তোমাদের 2 অথবা 8। পয়েন্ট টু বি নোটেড, এখানে বলেছে শেষ কক্ষপথ সম্পূর্ণ, এখানে বলেনি শেষ কক্ষপথে কতগুলো থাকতে পারে। যদি বলতো যে শেষ কক্ষপথে কতগুলো থাকতে পারে তাহলে অ্যান্সার হতো তোমার কি 1 থেকে 8, সর্বনিম্ন 1 সর্বোচ্চ 8 থাকতে পারে। কিন্তু যদি বলে শেষ কক্ষপথ কমপ্লিট, ঠিক আছে, এখানে কি বলছে, শেষ কক্ষপথ কমপ্লিট বলছে। শেষ কক্ষপথ কমপ্লিট হলে হয় 2টো থাকবে অথবা 8টা থাকবে। তো অ্যান্সার আমাদের কী হবে, দ্বিতীয়টা আমাদের এখানে কোশ্চেন্স করেছে, তো অ্যান্সার হবে আমাদের সি। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। একটু সোজা যে প্রশ্নগুলো সেগুলো হচ্ছে সব তোমাদের ওই ইউথের প্রশ্ন। ঠিক আছে, যেমন এই প্রশ্নটা তোমাদের ইউথের প্রশ্ন। একটু টাফ যে প্রশ্নগুলো সেগুলো আইদার এনসিইআরটির প্রশ্ন অথবা ইউথে নেই এমন রেলওয়ের প্রশ্ন। ঠিক আছে, বলছে নিচের কোন ক্ষেত্রে একটি রাসায়নিক ধর্ম একই রাসায়নিক ধর্ম পাওয়া যায়। নিচের কোন ক্ষেত্রে একই সেম টু সেম রাসায়নিক ধর্ম পাওয়া যায়। 2টি মৌলের ইলেকট্রন সংখ্যা সমান, 2টি মৌলের যোজক ইলেকট্রন সংখ্যা সমান, 2টো মৌলের পারমাণবিক ভর সমান, 2টো মৌলের ইলেকট্রন সংখ্যা জোড় সংখ্যা হলে অ্যান্সার কী হবে তোমাদের। দেখো 2টো মৌলের ইলেকট্রন সংখ্যা যদি সমান হয় তারা 2টো মৌল মোটেই না, তারা একটাই মৌল। তুমি বলো পৃথিবীতে এবং পিরিয়ডিক টেবিলে কোনো 2টো মৌল খুঁজে পাবে যাদের ইলেকট্রন সংখ্যা সমান, কখনোই নেই। সুতরাং এটা তো ইনভ্যালিড একটা লাইন হয়ে গেল, 2টো মৌল শব্দটার জন্য এটা ইনভ্যালিড লাইন হয়ে যাচ্ছে। 2টো মৌলের যোজক ইলেকট্রন সংখ্যা যদি সমান হয় তাহলে ডেফিনেটলি তাদের রাসায়নিক ধর্ম সমান হবে। ঠিক আছে, যেমন দেখো ফার্স্ট যদি আমি গ্রুপের কথা বলি, ফার্স্ট গ্রুপে আমি প্রথমে কী পাচ্ছি, লিথিয়াম পাচ্ছি, তারপরে আমি কী পাচ্ছি, সোডিয়াম পাচ্ছি, তারপরে আমি কী পাচ্ছি, পটাশিয়াম পাচ্ছি। ঠিক আছে, এটা একটা গ্রুপ গেল। যদি তুমি পরের গ্রুপটা দেখো, প্রথমে কী পাচ্ছি, বেরিয়াম পাচ্ছি, তারপরে আমি কী পাচ্ছি, আমি পাচ্ছি ম্যাগনেশিয়াম। ঠিক আছে, তারপরে আমি কী পাচ্ছি, তারপরে আমি পাচ্ছি হচ্ছে ক্যালসিয়াম। ঠিক আছে, এই তোমাদের সিরিজ আসছে। এবার তুমি যদি দেখো তুমি দেখতে পাবে লিথিয়ামে আমাদের 3টে থাকে, তো 2 and 1, সোডিয়ামে আমাদের 11 থাকে, 2, 8, 1, পটাশিয়ামে আমাদের 19টা থাকে, 2, 8, 8, 1, বেরিলিয়ামে আমাদের কটা থাকে আমরা জানি 4টে থাকে, তো 2, 2, ম্যাগনেশিয়ামে আমাদের কটা থাকে 12টা থাকে, তো 2, 8, 2। ঠিক আছে, ক্যালসিয়ামে আমাদের কটা থাকে আমরা জানি 20টা থাকে, তো 2, 8, 8, 2। তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ফার্স্ট গ্রুপ আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড গ্রুপ। দেখো প্রত্যেকটাই আমাদের শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন আছে, আর এখানে দেখো শেষ কক্ষপথে আমাদের 2টো করে ইলেকট্রন আছে। ঠিক আছে, এবং এরা এই যে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম, এদিকে বেরিলিয়াম, ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম, ঠিক আছে, এরা হচ্ছে ফার্স্ট গ্রুপ আর এরা হচ্ছে তোমাদের সেকেন্ড গ্রুপ। ঠিক আছে, তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একই গ্রুপে এদেরকে রাখা হয়। কেন রাখা হয়, কারণ এদের যে কেমিক্যাল যে প্রপার্টিস, রাসায়নিক যে ধর্ম সেগুলো সব সেম, এই জন্যই এদের একই গ্রুপে রাখা হয়। এবং এর কারণও এইটা যে এদের যোজক ইলেকট্রন সংখ্যা সমান। তো একই গ্রুপে রাখা হয় কারণ এদের
কেমিক্যাল প্রপার্টি সেম, আর কেমিক্যাল প্রপার্টি সেম কারণ এদের যে যোজক ইলেকট্রন সংখ্যা সেটা সমান, অর্থাৎ লাস্ট কক্ষপথে থাকা যে ইলেকট্রন ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা কী হয়, সমান। হয়েছে ক্লিয়ার? আরও এক্সাম্পল দেওয়া যায়, তুমি কার্বন আর সিলিকন নিতে পারো। কার্বন যেমন তোমাদের 6, 2 এবং 4 ভাগ হয়ে যায়, ঠিক আছে। ওকে, সিলিকনের যেমন তোমাদের 14, 2, 8, 4 ভাগ হয়ে যায়, ঠিক আছে। দেখো এই দুটোকে একই গ্রুপে রাখা হয় কারণ এদের যে কেমিক্যাল প্রপার্টিস বা রাসায়নিক ধর্ম সেটাও সেম। যেমন বোরন এবং অ্যালুমিনিয়াম, এদেরকে একই গ্রুপে রাখা হয়। বোরন এবং অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কী হয়, বোরনের ক্ষেত্রে হচ্ছে তোমাদের 5, 2 এবং 3 ভাগ হয়, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 13, 2, 8, 3 ভাগ হয়, ঠিক আছে। এগুলো সবই তোমাদের মুখস্থ রাখতে হবে এবং ইভেন ঠোঁটস্থ থাকতে হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। প্রথম পর্যায়ে সব মৌলগুলির যোজক ইলেকট্রন কোন কক্ষপথে অবস্থান করে? ইন্টারেস্টিং প্রশ্ন, রেলওয়ে গ্রুপ দিয়ে পড়া প্রশ্ন। এবং প্রথম পর্যায়ে আমাদের দুটো মৌল থাকে, একটা হচ্ছে হাইড্রোজেন, দুই হচ্ছে আমাদের হিলিয়াম, ঠিক আছে। মাঝখানে আর কোনো মৌলই নেই। একটা হচ্ছে তোমাদের কি হাইড্রোজেন, আর দুই আমাদের কী থাকে, হিলিয়াম থাকে, ঠিক আছে। হাইড্রোজেনের যে অ্যাটমিক নাম্বার সেটা আমাদের 1, হিলিয়ামের যে অ্যাটমিক নাম্বার সেটা আমাদের 2। এখন দেখো কে কক্ষপথে আমরা জানি সর্বোচ্চ একটা কটা থাকতে পারে, দুটো থাকতে পারে। এখানে একটা আছে, তো কে কক্ষপথে ঢুকে গেল। এখানে দেখো কে কক্ষপথে সর্বোচ্চ দুটো থাকতে পারে, এখানে তো দুটোই আছে, দুটোই কে কক্ষপথে ঢুকে গেল, তো অ্যান্সার হবে আমাদের কে। এটাই যদি সেকেন্ড গ্রুপ বলতো, ঠিক আছে, ধরো সেকেন্ড গ্রুপ বলেছে, সেকেন্ড গ্রুপে কী কী আছে, লিথিয়াম আছে, বেরিলিয়াম আছে, বোরন আছে, ঠিক আছে, বেরিলিয়াম বিই হয়, তারপর তোমাদের কার্বন আছে, তারপর তোমাদের নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, ফ্লোরিন আছে, লিখবো? তো চলো লিখি, নাইট্রোজেন, অক্সিজেন, তারপর তোমাদের ফ্লোরিন, তারপর তোমাদের নিয়ন, ফ্লোরিন এফ, তারপর তোমাদের হয় নিয়ন। তো ক্লিয়ারলি তুমি একটা জিনিস ভালো করে দেখো, যদি দেখো তুমি দেখতে পাবে লিথিয়ামের আমাদের কত 3, বেরিলিয়ামে আমাদের কত 4, বোরনে আমাদের কত 5, এটা 6, এটা 7, এটা 8, এটা আমাদের হয় 9, অ্যান্ড নিয়নে একটু আগে দেখিয়েছিলাম তোমাদের 10 হচ্ছিল, ঠিক আছে। তো তুমি দেখতে পাচ্ছ এখানে তোমাদের 3কে কীভাবে ব্রেকডাউন করা হচ্ছে, 2 এবং 1-এ ব্রেকডাউন করা হয়, এটা তোমাদের 2 এবং 2-এ ব্রেকডাউন করা হয়, এটা তোমাদের 2 এবং 3-এ ব্রেকডাউন করা হয়, এটা তোমাদের 2 এবং 4-এ ব্রেকডাউন করা হয়, ঠিক আছে। ওপর লিখব, এটা তোমাদের 2 এবং 5-এ ব্রেকডাউন করা হয়, এটা তোমাদের 2 এবং 6-এ ব্রেকডাউন করা হয়, ঠিক আছে। ফ্লোরিনকে তোমাদের 2 এবং 7-এ ব্রেকডাউন করা হয়, এটা তোমাদের 2 এবং 8-এ ব্রেকডাউন করা হয়, ঠিক আছে। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা ক্ষেত্রে কমন কি দেখতে পাচ্ছ, দেখো এখানে আমাদের কে এল কভার হয়েছে, কে আর এল কভার হয়েছে, দেখো কে আর এল, কে আর এল, এখানে দেখো কে আর এল কভার হয়েছে। এবার তুমি যদি সেকেন্ড পর্যায়কে দেখো, সেকেন্ড পর্যায় তুমি দেখতে পাবে কে আর এল, অর্থাৎ প্রথম দুটো যে কক্ষপথ সেই দুটো কক্ষপথ এখানে কী হয়েছে, কভার করা হয়েছে, ঠিক আছে। প্রথম দুটো কক্ষপথ কী হয়েছে, এখানে কভার করা হয়েছে। আর ফার্স্ট এটাতে দেখো শুধুমাত্র কে কভার করা হচ্ছিল, ঠিক আছে। এবার যদি তুমি থার্ড গ্রুপে যাও, গ্রুপ বলছি, থার্ড পর্যায়ে, নট গ্রুপ, পর্যায়ে কথা বলছি। যদি আমি গ্রুপ বলে থাকি রিলি সরি ফর দ্যাট, অনেক সময় উচ্চারণে বেরিয়ে যায়, ঠিক আছে। থার্ড পর্যায়ে তুমি যদি যাও, তুমি দেখবে কে এল এমকে কভার করা হয়েছে। তুমি যদি এইভাবে ফোর্থ পর্যায়ে যাও, ফোর্থ পর্যায় তুমি দেখবে সেখানে কে এল এম এনকে কভার করা হয়েছে, অর্থাৎ যতগুলো শেল কভার হচ্ছে ততটি পর্যায় এখানে থাকছে। যেমন যদি বলা হয় বেরিলিয়াম কোন পর্যায়ে অবস্থান করছে, দেখো বেরিলিয়াম কে আর এল দুটোকে কভার করেছে, তো বেরিলিয়ামের পর্যায় হবে 2, ঠিক আছে। প্রথমেই তোমাদের বলেছিলাম, এইভাবেই তোমাদের একবার দেখিয়ে দিলাম আরেকবার, কারণ এরপরে আর পর্যায় সারণী আমারও করানোর সময় হবে না, টাইমও থাকবে না, ঠিক আছে। এই হচ্ছে লাস্ট রিভিশন তোমাদের আমি হয়তো করাচ্ছি। এরপর রেলওয়ে পরীক্ষা যদি স্টার্ট না হয় জুলাইতে, হয়তো আর একটা ক্লাস আমি তোমাদের দেবো পর্যায় সারণীর উপর, তবে সেগুলো সমস্ত যে রেকর্ডেড ক্লাস অলরেডি আমার আছে সেগুলোকে পাইল আপ করে একটা ক্লাস তোমাদের দেবো, ঠিক আছে। চলো 12 দাগে কয়েকটা জিনিস আমি তোমাদের মুখস্থ রাখতে বলেছিলাম। আমার তো পর্যায় সারণী এটা একটা ক্লাস নয়, পর্যায় সারণী মনে হয় কম করে হলেও 30 থেকে 40টা ক্লাস আছে অন্তত, ঠিক আছে, সেই 2019 থেকে। তো কোনো না কোনো ক্লাসে আমি বলেইছি যে কয়েকটা জিনিস তোমাদের মুখস্থ রাখতে, যেমন আমি তোমাদের বলেছিলাম যে 17 নম্বর যে গ্রুপ আছে, গ্রুপ নম্বর 17 সেটা তোমাদের মুখস্থ রাখতে, এবং গ্রুপ নম্বর 18 টোটালি মুখস্থ রাখতে। যেমন গ্রুপ নম্বর যদি আমি 17 কথা বলি, তাদের প্রথমে আমাদের পড়ে ফ্লোরিন, অ্যাটমিক নাম্বার কত 9, তারপর আমাদের কী পড়ে ক্লোরিন, অ্যাটমিক নাম্বার কত আমাদের 17, তারপর আমাদের কী পড়ে ব্রোমিন, অ্যাটমিক নাম্বার কত আমাদের 35, ঠিক আছে, রিলেট করতে পারছো আশা করি। তারপর আমাদের কী পড়ে আয়োডিন 50,
3, তারপর আমাদের পরে অ্যাস্টাটিন 85, ঠিক আছে। এবার গ্রুপ নম্বর যদি 18-এ আসো, 18তম গ্রুপে যদি তুমি আসো, তুমি দেখবে 18তম গ্রুপের যে প্রথম যেটা, সেটা আমরা জানি হিলিয়াম হয়। ফার্স্টে আমাদের কী থাকে, হিলিয়াম হয়। তো হিলিয়ামটাকে আমি এখানে লিখছি, কারণ হিলিয়ামটা আমাদের একটু আলাদা হয়। হিলিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 2 আমরা জানি। তারপর থেকে দেখবে এফের পরে কী থাকে, 10। তো নিয়ন থাকে, তারপরে নিয়নের হচ্ছে তোমাদের 10, ঠিক আছে। তার ঠিক নিচে কী থাকে, আর্গান থাকে। আর্গানের কত আমাদের 18, 17, 18। তারপর আমাদের কী থাকে, আমরা জানি ক্রিপ্টন থাকে 35, 36, ঠিক আছে। তারপর আমাদের কী থাকে, জেনন থাকে 54 হবে জেননের। তারপর আমাদের কী হবে, রেডন আরএন একটু আগে আলোচনা করেছি 86, আচ্ছা এটা 80 হবে, অ্যাস্টাটিন 80 হয়, ঠিক আছে, 85। তো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 9-এর পরে 10, তারপর 18, 35-এর পর 36, 53-এর পর 54, 85-এর পর 86, এভাবে তোমরা মনে রাখতে পারো, ঠিক আছে। এটা কেন লিখলাম, প্রশ্নটা পড়ো। বলেছে 2, 8, 7, এইটা হচ্ছে একটা পারমাণবিক সংখ্যাযুক্ত একটা মৌল। তাহলে 2, 8, 7 মানে কত হচ্ছে, 17 হচ্ছে। তোমাদের বলেছে কি, যুক্ত একটি মৌলের রাসায়নিক ধর্মের সঙ্গে একই রাসায়নিক ধর্মযুক্ত মৌল কোনটা হবে, নিচের কোনটা হবে। অ্যান্সার হবে তোমাদের 35। কারণ কি, আমরা জানি যে একই গ্রুপে যদি অবস্থান করে তাদের রাসায়নিক ধর্ম সেম হয়, একটু আগেও বলেছি। দেখো এই হচ্ছে আমাদের ক্লোরিন 17, তারপরে আছে ব্রোমিন যেটা 35, ঠিক আছে। তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটিন আমরা জানি এরা হচ্ছে সবই 17 গ্রুপের অংশ, ঠিক আছে। এবং এদের প্রত্যেকের যে রাসায়নিক ধর্ম থাকে সেটা কী হয়, সেম হয়। তো 35 আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে। ক্লিয়ার হয়েছে, যেটা কিনা ব্রোমিনের অ্যাটমিক নাম্বার, ঠিক আছে। আচ্ছা ব্রোমিনেরটা বিআর হবে, আমি বি বলে সেটা দিয়েছি, বিআর হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। 13 দাগ বলছে নিচের কোন ক্ষেত্রে যোজক ইলেকট্রন সংখ্যা 1 থেকে 3 হয়। যোজক ইলেকট্রন সংখ্যা বলতে কী বোঝায়, শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে, ঠিক আছে। আমরা যেমন ধরো লিথিয়ামকে নিচ্ছি, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত, 3। প্রথম কক্ষপথে 2টো থাকবে, পরের কক্ষপথে কটা থাকবে, 1টা, ঠিক আছে। এবার তুমি একটি হেভি মেটাল নাও, যেমন ধরো তুমি নিচ্ছ তুমি ম্যাগনেশিয়ামকে নিচ্ছ, ঠিক আছে। ম্যাগনেশিয়াম অ্যাটমিক নাম্বার কত, 12। তাহলে 2, 8, 2 থাকবে, ঠিক আছে। আচ্ছা এখানে 3 বলেছে, 3 ধরো তুমি নিচ্ছ অ্যালুমিনিয়ামকে নাও, ঠিক আছে, 13, 2, 8, 3। তুমি এখানে ক্লিয়ারলি একটা জিনিস দেখতে পাচ্ছ যে এগুলো সব হচ্ছে ধাতু, এরা সব কি ধাতু। দেখো ধাতুর যে লাস্ট কক্ষপথ তাতে দেখো 1, 2, 3 করে তোমাদের অ্যাটমিক নাম্বার রয়েছে, ঠিক আছে। এটার কারণ কি জানো তো, ধাতুরা হচ্ছে ইলেকট্রন বর্জন করতে পছন্দ করে, ইলেকট্রন বর্জন করতে পছন্দ করে, ঠিক আছে। দেখো 4-এর নিচে যদি তোমার যোজক ইলেকট্রন সংখ্যা হয় তখন কী হয়, নর্মালি সেই পরিমাণ ইলেকট্রনকে কী করা যায়, বর্জন করা যেতে পারে। ভালো করে বুঝবে, 4-এর নিচে যেমন 1, 2, 3 পর্যন্ত, 4-এর নিচে যদি ইলেকট্রন সংখ্যা হয়, ঠিক আছে, 4-এর নিচে যদি কী হয়, ইলেকট্রন সংখ্যা না, যোজক ইলেকট্রন সংখ্যা। তো 4-এর নিচে যদি যোজক ইলেকট্রন সংখ্যা হয় তাহলে কী হয়, সেই ইলেকট্রনগুলোকে কী করা যায়, বর্জন করা যেতে পারে, ঠিক আছে। যেমন দেখো এখানে তুমি দেখতে পাচ্ছ একটাকে যদি বের করে দেওয়া হয় তাহলে 2 থেকে যাচ্ছে, অর্থাৎ ডুপ্লেট কমপ্লিট হয়ে যাচ্ছে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে দেখো 2কে যদি বের করে দাও তাহলে 8 থেকে যাচ্ছে, অর্থাৎ অক্টেভ কমপ্লিট হচ্ছে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো 3কে যদি বের করে দেওয়া যায় তাহলে 8 থেকে যাচ্ছে, অর্থাৎ অক্টেভ কমপ্লিট হচ্ছে। অর্থাৎ অক্টেভ কমপ্লিট করার জন্য এরা কী করে, লাস্ট ইলেকট্রনকে বর্জন করে দেয়, বের করে দেয়, ঠিক আছে। এবং যারা বর্জন করে বা বের করে, সোজা কথা বলতে যায় ইলেকট্রন ডোনেট করে, তাদেরকে আমরা কী বলি, ধাতু বলি। তো এরা কিন্তু নর্মালি ধাতু হয়। তো 1 থেকে 3 পর্যন্ত নর্মালি সাধারণত যদি যোজক ইলেকট্রন সংখ্যা থাকে, অর্থাৎ শেষ কক্ষপথে থাকে ইলেকট্রন সংখ্যা যদি 1 থেকে 3 হয় তাহলে আমরা বলতে পারি তারা হবে ধাতু। তাই অ্যান্সার আমাদের কী হবে, বি আমাদের অপশান কারেক্ট হচ্ছে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। একটু আগেই তোমাদের বলেছিলাম যে একই গ্রুপে যোজক ইলেকট্রন সংখ্যা সমান হয়, ঠিক আছে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের এবং বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের এক্সাম্পল তোমাদের দিয়েছিলাম, ঠিক আছে। এবার দেখো অক্সিজেন, আমরা দেখতে পাচ্ছি অক্সিজেনের যে অ্যাটমিক নাম্বার সেটা হচ্ছে তোমাদের, আমরা একটু আগে বলেছি 8, ঠিক আছে। আর ফ্লোরিনের কত হয়, 9 হয়, ঠিক আছে, 8 এবং 9। তো এখানে তুমি দেখতে পাচ্ছ এটা 8, এটা 9, তার মানে এরা একই পর্যায়ে অবস্থান করছে কিন্তু একই গ্রুপে নয়, ঠিক আছে। একই পর্যায়ে অবস্থান করছে, আমরা জানি এটা পিরিয়ড 2-তে এরা অবস্থান করে, পিরিয়ড নম্বর 2, সুতরাং এটাতে অ্যান্সার হবে না। হাইড্রোজেন এবং হিলিয়াম এরা একই পর্যায়ে অবস্থান করে, পর্যায় নম্বর 1, তো এটাও আমাদের অ্যান্সার হবে না। এখানে দেখো এটা আর্গান আর এটা হচ্ছে আমাদের পটাশিয়াম। আর্গান কোথায়, পটাশিয়াম কোথায়, ঠিক আছে। আর্গান আমাদের 18 গ্রুপে অবস্থান করে, ঠিক আছে। আর পটাশিয়াম আমাদের অবস্থান করে ফার্স্ট গ্রুপে, ঠিক আছে, ফার্স্ট গ্রুপে। তো ডেফিনেটলি এটা তো আমাদের অ্যান্সার হবে না। তো একটাই অপশান থেকে এটাই আমাদের অ্যান্সার হবে। আর ক্লিয়ারলি এটা হচ্ছে আর্সেনিক, AS তোমাদের হচ্ছে আর্সেনিক।
অনেকে হয়তো বলবে স্যার আমরা তো এটা জানি না, তো অ্যান্সার দেবো কী করে? দেখো বাকি অপশানগুলোকে এলিমিনেট করেও এটাকে অ্যান্সার দেওয়া যায়, ওই জন্য তোমাদের সেই পদ্ধতিটা আমি কাজে লাগালাম। এটাকে তুমি নাও জানতে পারো, অনেকে বলবে এস আর বিআই, বিআই হচ্ছে বিসমাথ, ঠিক আছে, একটু অড আমাদের এলিমেন্ট দেওয়া রয়েছে, অনেক সময় দেওয়া থাকে, তো বাকিগুলোকে তুমি ক্যান্সেল করবে, দেখবে এটাই আমাদের অ্যান্সার আসছে। কিন্তু থিওরি এটা জানতে হবে যে একই গ্রুপে অবস্থান করলে তবেই যোজক ইলেকট্রন সংখ্যা সমান হয়। যেমন এএস হচ্ছে আর্সেনিক, এএস কি আর্সেনিক, আর বিআই হচ্ছে বিসমাথ, ঠিক আছে, বিসমাথ। ওকে, আর্সেনিকের যে তোমাদের অ্যাটমিক নাম্বার থাকে সেটা তোমাদের হয় 33, আর বিসমাথের যে অ্যাটমিক নাম্বার থাকে সেটা হয় আমাদের সম্ভবত 83 হয় তোমাদের, ঠিক আছে। আচ্ছা, তো ক্লিয়ারলি তুমি দেখো যে এদের মাঝখানে আরেকটা থাকে, সেটা হচ্ছে তোমাদের কি এসবি, অ্যান্টিমনি। অ্যান্টিমনি অ্যাটমিক নাম্বার কত? 51। এই তিনটেকে একটু মনে রাখবে, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ, ঠিক আছে, এই তিনটেকে একটু মনে রাখবে। এটা সবাই তোমাদের ধাতু গল্প, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ এটা সবাই ধাতু গল্প। আর্সেনিকে হচ্ছে 33, আর তোমাদের অ্যান্টিমনি এসবি, এসবি হচ্ছে তোমাদের 51, এটা 51, আর বিসমাথে হচ্ছে তোমাদের 83। কারণ এই তিনটে যেহেতু ধাতু গল্প, এদের দিয়ে অনেক সময় প্রশ্ন আসে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। 15 দাগ, নিচের কোন মৌলটির 3টি কক্ষপথ আছে এবং শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, ঠিক আছে, 8টা ইলেকট্রন আছে। দেখো 8টা ইলেকট্রন আছে, যদি কোনো মৌলের শেষ কক্ষপথে 8টা ইলেকট্রন থাকে তাহলে সেটা একটা নিষ্ক্রিয় মৌল। এখানে দুটোই অপশান আছে, এক হচ্ছে আর্গান, দুই হচ্ছে আমাদের জেনন। তাহলে অ্যান্সার আমাদের আইদার আর্গান অথবা জেনন হবে, তো আর্গানই এখানে অ্যান্সার হবে। আর্গান কেন অ্যান্সার হবে? দেখো আর্গানের যে অ্যাটমিক নাম্বার সেটা আমরা জানি যে 18 হয়, তো 2, 8, 8, এই কনফিগুরেশনে আমাদের কী হবে? আর্গান ভাঙবে। জেনন অ্যান্সার কেন হবে না? কারণ জেনন দেখো 54, 54 বলতে জেননের যে শেল নেবে জেনন, সেটা হচ্ছে 5টা শেল নেবে, ঠিক আছে, 5টা শেল নেবে, তবেই জেননের এই 54টাকে অ্যাকোমোডেট করানো যাবে। কে এল এম এন ও, আর এখানে দেখো কে এল এম নিচ্ছে, আমরা জানি যতগুলো কক্ষপথ নেবে বা শেল নেবে ততগুলো আমাদের সেটাই হবে আমাদের কি পর্যায়। আর এখানে ডিরেক্টলি 3টে কক্ষপথ বলাই রয়েছে, তো এখানে 1, 2, 3টে কক্ষপথ নিচ্ছে, এখানে 5টা কক্ষপথ নিচ্ছে, তো জেনন তো আমাদের অ্যান্সার হবে না, সুতরাং আর্গানই আমাদের অ্যান্সার হবে। আর যদি কেউ আর্গানের অ্যাটমিক নাম্বার জানো, সে ইজিলি দেখতে পাচ্ছে 2, 8, 8-এ ভাঙবে, তো আর্গানই আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন এই 16 দাগ থেকে তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো স্টার্ট হচ্ছে, ঠিক আছে। তোমাদের বলছে নিচের কোনটির আকৃতি সবথেকে ছোট। দেখো এখানে বলেছে Na প্লাস, প্রথমটায় প্লাস কথার মানে হচ্ছে বেরিয়ে গেছে, আর যখন প্লাসের আগে কিছু লেখা থাকবে না, যেমন দেখো এখানে অ্যালুমিনিয়াম 3+ লেখা আছে, এখানে যেমন কিছু লেখা নেই, তার মানে বুঝবো বাই ডিফল্ট একটা বেরিয়েছে, ঠিক আছে। ম্যাগনেশিয়ামের দেখো কিছু লেখা নেই, তো আমরা ধরে নেবো এখান থেকেও একটা বেরিয়েছে, প্লাস মানে বেরিয়ে গেছে। অ্যালুমিনিয়ামে অলরেডি লেখা আছে 3+, তার মানে এখান থেকে 3টে বেরিয়ে গেছে, ঠিক আছে। এবার তুমি বলো সোডিয়ামে থাকে কটা ইলেকট্রন? সোডিয়ামে ইলেকট্রন থাকে 11টা, ঠিক আছে। ম্যাগনেশিয়ামে থাকে কটা ইলেকট্রন? আমরা জানি 12টা, ঠিক আছে। আচ্ছা, অ্যালুমিনিয়ামে থাকে কটা ইলেকট্রন? আমরা জানি 13টা থাকে। এবার একটা জিনিস ভালো করে দেখো, অ্যাকচুয়ালি আমরা যে অ্যাটমিক নাম্বার বলি সেটা অ্যাকচুয়ালি ইলেকট্রন সংখ্যাকে ডিনোট করার জন্য বলি, কিন্তু অ্যাটমিক নাম্বার বলতে অ্যাকচুয়ালি বোঝায় কতগুলো প্রোটন আছে। কারণ যেহেতু যতগুলো প্রোটন ততগুলি ইলেকট্রন থাকে, তাই জন্য আমরা বাই ডিফল্ট এটাকে ইলেকট্রন সংখ্যা বলে ধরে নিই। এবার দেখো সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি এখানে ইলেকট্রন এখন কটা আছে? এখন এখানে ইলেকট্রন আছে 10টা। প্রোটন কটা আছে? প্রোটন আছে 11টাই, ঠিক আছে। যতগুলো ইলেকট্রন ততগুলো প্রোটন, প্রোটন তো বেরোয়নি, প্রোটন 11টাই আছে, কিন্তু ইলেকট্রন দেখো একটা বেরিয়ে গেছে, মানে কমে গেছে। ম্যাগনেশিয়ামে দেখো কটা আছে? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ম্যাগনেশিয়ামে এখন 11টা আছে, কিন্তু প্রোটন কটা আছে? প্রোটন আছে 12টা। অ্যালুমিনিয়ামে দেখো এখন 10টা হয়ে গেছে, কিন্তু প্রোটন কটা আছে? প্রোটন 13টাই আছে, 13টাই আছে, ঠিক আছে। এবার তুমি বলো কোথায় আকর্ষণ বল সবথেকে বেশি হবে? তুমি দেখতে পাচ্ছ সোডিয়ামে 11টা প্রোটন 10টা ইলেকট্রন আছে, ম্যাগনেশিয়ামে 12টা প্রোটন 11টা ইলেকট্রন আছে, আর অ্যালুমিনিয়ামে দেখো 13টা প্রোটন আর 10টা ইলেকট্রন আছে, ঠিক আছে, 13টা প্রোটন আর 10টা ইলেকট্রন আছে। তো ডেফিনেটলি আশা করি বুঝতে পারছো যে সবথেকে আকর্ষণ বল কোথায় বেশি হবে। তার মানে পরিষ্কার দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়ামে আমাদের আকর্ষণ বল সবথেকে বেশি হবে, কারণ 13টা প্রোটন আর 10টা এখানে কী আছে দেখতে পাচ্ছ? ইলেকট্রন আছে, ঠিক আছে। 13টা প্রোটন আর 10টা ইলেকট্রন আছে, প্রোটন অনেক বেশি, ইলেকট্রন 3টে কম, ঠিক আছে। তো এই জায়গায় আমাদের আকর্ষণ বল সবথেকে বেশি হবে। যেহেতু আকর্ষণ বল বেশি, সেহেতু কী হবে? যে অ্যাটমিক রেডিয়াস সেটা ছোটো হয়ে যাবে। আকর্ষণ বল বেশি মানে কি? ইলেকট্রনকে প্রোটন তার কাছাকাছি আনার চেষ্টা করবে,
টেনে কাছে আনার চেষ্টা করবে। যেহেতু প্রোটন সংখ্যা বেশি এখানে, সেহেতু ইলেকট্রন এখানে দ্রুত কাছে চলে আসবে প্রোটনের, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের কী হবে, সবথেকে ছোটো কোনটার হবে, অ্যালুমিনিয়ামের সবথেকে ছোটো হবে। একটা জিনিস মাথা রাখবে যে যখন প্রোটন সংখ্যা বেশি হয় আর যখন ইলেকট্রন সংখ্যা কম হয়, তখন তার অ্যাটমিক রেডিয়াস কী হয়, ছোটো হয়ে যায়, ঠিক আছে। অ্যাটমিক এআর বলে লিখছি, অ্যাটমিক রেডিয়াস কী হয়, ছোটো হয়ে যায়। কেন ছোটো হয়ে যায়? কারণ প্রোটন কী করে, ইলেকট্রনকে কাছাকাছি আনার চেষ্টা করে। প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ, ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ হয়, ঠিক আছে। একে অপরকে কী করে, কাছাকাছি আনার চেষ্টা করে। ওকে, তো সব থেকে কোথায় এখানে বেশি হবে, অ্যালুমিনিয়ামে এখানে অ্যাকচুয়ালি বেশি হবে। তো অ্যান্সার উইল বি হিয়ার অ্যালুমিনিয়াম, ঠিক আছে। চল পরের প্রশ্ন। আচ্ছা, এটা আরআরবি জেইর প্রশ্ন 2019-এর। তামার সঠিক ইলেকট্রন সজ্জা কোনটা? ঠিক আছে, দেখো কে কক্ষপথে আমরা জানি সর্বোচ্চ 2টো ঢুকতে পারে, এল কক্ষপথে আমরা জানি সর্বোচ্চ 8টা ঢুকতে পারে, এম কক্ষপথে আমরা জানি সর্বোচ্চ 18টা ঢুকতে পারে, আর এন কক্ষপথে আমরা জানি সর্বোচ্চ 32টা ঢুকতে পারে। তো এই অনুযায়ী যদি আমরা দেখি, এখানে 2টো ঢুকলো, এখানে 8টা ঢুকলো, এখানে 18টা ঢুকলো, তাহলে এখানে আমাদের একটা ঢুকবে, ঠিক আছে। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তামার যে সঠিক ইলেকট্রন সজ্জা হয় সেটা হয় আমাদের এ। ক্লিয়ার? চল পরের প্রশ্ন। পরের প্রশ্ন, নিচের কোনটি ধাতুর ইলেকট্রনিক কনফিগারেশন? নিজে একটু ট্রাই করো নিজেরা। খুবই ইজি, দেখতেই পাচ্ছ প্রথম অপশন আমাদের কারেক্ট হবে, কারণ এটা হচ্ছে আমাদের অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার 13। তো এটাই আমাদের হবে, এটাই আমাদের ধাতু। ওকে, আর যদি তুমি নর্মালিও চেক করো, তুমি দেখতে পাচ্ছ ধাতুগুলো ইলেকট্রনকে কী করে, বর্জন করে। তো 2, 8, 3 আছে, তো 3কে যদি আমরা অমিট করে দিই, ইজিলি 2 আর 8 পেয়ে যাবো আমরা, ঠিক আছে। আর যদি বলো যে কেন 5টা নেবে না, কারণ 5টা নিলেও তো এখানে 8 হয়, দেখো 5টা নেওয়ার থেকে 3টে বর্জন করা এখানে ইজি, ঠিক আছে। যখনই মনে রাখবে যেটা ছাড়ছে তার থেকে যদি যেটা গ্রহণ করছে সেটা বেশি হয়, তখন যে কোনো মৌল কী করে, ছাড়ার দিকে অ্যাটেম্প্ট নেয়, ঠিক আছে। যেমন দেখো এখানে 5 নিলেও আমাদের 8 কমপ্লিট হবে, 3 ছিল 5 নিলে 8 কমপ্লিট হবে, কিন্তু ও 5 নেবে না, ও 3কে কী করবে, ছেড়ে দেবে, কারণ 3 ছাড়া সোজা, ঠিক আছে। নেক্সট হচ্ছে পরেরটা দেখো 2, 8, 6। তো 2, 8, 6 এটা তো আমাদের অ্যান্সার হবে না, কারণ এটা একটা অধাতু। অধাতু কেন? অধাতু কেন? এই কারণে অধাতু, কারণ 6 আছে, 2 যোগ করলেই ও কী করবে, ওর শেষ কক্ষপথে 8 হয়ে যাবে। যেহেতু 2 যোগ করলেই ওর শেষ কক্ষপথে 8 হবে, সুতরাং ও 2 নিয়ে নেবে। আর নেয় কে? অধাতুই নেয়। আর আমরা জানি যে এই যে 16 কার অ্যাটমিক নাম্বার? সালফারের অ্যাটমিক নাম্বার, সালফার, ঠিক আছে। সালফার একটা অধাতু। ওকে, নেক্সট হচ্ছে আমাদের 2, 8, 4 মানে 14, সিলিকনের অ্যাটমিক নাম্বার, ঠিক আছে। সিলিকন একটা অধাতু, আমরা জানি, ঠিক আছে। সিলিকনে একটা অধাতু এসআই। আর সিলিকন অধাতু এটা যদি আমরা নাও জানি, আমরা দেখতে পাচ্ছি 4 আছে, তার মানে ডেফিনেটলি ও 4 নেবে, ঠিক আছে। 4 ও গ্রহণ করবে, বর্জন তো করবে না। নেক্সট দেখুন আমাদের 2, 8, 5, 2, 8, 5 মানে 15, ঠিক আছে। 15 কার অ্যাটমিক নাম্বার? আমরা সবাই জানি 15 হচ্ছে আমাদের ফসফরাসের অ্যাটমিক নাম্বার। একটু আগে তোমাদের করিয়েছিলাম, ফসফরাসের অ্যাটমিক নাম্বার হচ্ছে 15, পি ফর ফসফরাস। দেখো 3 আছে, মানে 5 আছে, 3 নেবে, ঠিক আছে। 5 আছে, ও 3 গ্রহণ করবে, গ্রহণ করছে মানে ও কী হয়ে যাচ্ছে, অধাতু হয়ে যাচ্ছে। তো একটাই আমাদের ধাতু আছে, এটাই আমাদের কারেক্ট অপশন, ঠিক আছে। চল পরের প্রশ্ন। একটি মৌলের ইলেকট্রনিক কনফিগুরেশন যদি এই হয়, তাহলে তার প্রোটন সংখ্যা কত? দেখো এই জায়গায় যদি ইলেকট্রিক কনফিগুরেশন এই না দিয়ে 1s2, 2s2 এইভাবে যদি দিয়ে দিত, তাহলে তোমাদের অনেকের প্রবলেম হয়ে যেত। কী করতে তখন এই পাওয়ার যেগুলো আছে সেগুলোকে তুমি যোগ করে দেখতে, যেটা অ্যান্সার হতো সেটাই তোমার উত্তর হবে। এখানে তুমি কী করবে, জাস্ট এগুলোকে যোগ করো, 2 + 8 + 5 মানে 15, তো অ্যান্সার আমাদের 15 হবে, ঠিক আছে। তো প্রোটন সংখ্যা কত হবে? 15। আর একটু আগে বলেছি এটা ফসফরাসের অ্যাটমিক নাম্বার, ফসফরাস, ঠিক আছে। চল পরের প্রশ্ন। পরের প্রশ্ন এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং একটু টাফ প্রশ্ন। বলছে একটি মৌলের ইলেকট্রনিক কনফিগুরেশন হচ্ছে এই নিচে যেটা দেওয়া আছে সেটা, তাহলে সেটি পর্যায় সারণীতে নিচের যে মৌলটি নিচে অবস্থান করবে তার পারমাণবিক সংখ্যা কত? মানে আমাদের এখানে যে মৌলটি বলা হয়েছে সেটা ধরো সাপোজ এক্স, এবার এর ওপরের যে মৌলটা সেই মৌলটার পারমাণবিক সংখ্যা কত বার করতে বলা হয়েছে। মানে এই এক্স মৌলটা কোন মৌলের নিচে অবস্থান করবে সেই মৌলটার পারমাণবিক সংখ্যা কত বার করতে বলেছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। তো আগে দেখো 2 আর 2 4, 6 আর 4 10 আর 2 12, 12 আর 6 হচ্ছে 18, 18 আর 2 হচ্ছে তোমাদের 20। তার মানে এখানে যে মৌলটা দেওয়া আছে তার অ্যাটমিক নাম্বার হচ্ছে 20। 20 কার অ্যাটমিক নাম্বার? আমরা সবাই জানি 20 হচ্ছে ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার। ক্যালসিয়াম কার নিচে অবস্থান করে? ম্যাগনেসিয়ামের নিচে অবস্থান করে। ম্যাগনেসিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 12। তো কারেক্ট অ্যান্সার উইল বি ম্যাগনেসিয়াম, অর্থাৎ 12, ঠিক আছে। বুঝতে পারলে? দেখো একটা জিনিস বলি, তুমি যদি সেকেন্ড পর্যায়কে দেখো, সেকেন্ড পর্যায়, ঠিক আছে, সেকেন্ড পর্যায়,
তুমি যদি সেকেন্ড পর্যায়কে দেখো, তুমি দেখবে সেকেন্ড পর্যায়ে প্রথমে আমাদের কী আছে, বেরিয়াম আছে, অর্থাৎ বেরিয়াম অ্যাটমিক নাম্বার কত 4। তারপরে আমাদের কী আছে, ম্যাগনেশিয়াম আছে, ম্যাগনেশিয়াম অ্যাটমিক নাম্বার কত 12। দেখো এখানে 8 করে বাড়ছে, +8, ঠিক আছে। ম্যাগনেশিয়ামের পরে কী আছে, ক্যালসিয়াম, ক্যালসিয়াম অ্যাটমিক নাম্বার কত 20। এখানে দেখো তুমি +8, 8 করে তোমার বাড়ছে, ঠিক আছে। এই পর্যন্তই তুমি এইটুকু দেখতে পাবে, এর পরে আর তুমি দেখতে পাবে না। তবে মেজরিটি অফ দ্য কোশ্চেন্স এই কম্বিনেশনের উপরে এইটুকুতেই জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে। এই বেরিয়াম, ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম এইটুকুতেই কী করা হয়, মানে মেজরিটি অফ দ্য কোশ্চেন্স জিজ্ঞাসা করা হয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্ট্রনশিয়াম। স্ট্রনশিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমাদের 38, ঠিক আছে। স্ট্রনশিয়ামের অ্যাটমিক নাম্বার কত 38। তো এখান থেকে তুমি স্ট্রনশিয়ামের ব্যাপার পাবে না, আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে বেরিলিয়াম 4, ম্যাগনেশিয়াম 12, ক্যালসিয়াম হচ্ছে তোমাদের 20, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে, ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বলেছে ট্রানজিশন মৌলগুলি হলো। ট্রানজিশন মৌলগুলো কী সেটা একটু পরে তোমাদের আলোচনা করছি। 3 নম্বর গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপ পর্যন্ত আমরা একটু ফাঁকা দেখি। নর্মালি আমাদের যখন এনসিইআরটি পড়ি আমাদেরকে ওই জায়গাটার কোনো পয়েন্ট আউট করা নেই, মানে পিরিয়ডিক টেবিলে করা আছে, কিন্তু যখন ইনফরমেশান দেওয়া হচ্ছে আমরা দেখি 1, 2, তারপর 13, 14, 15 চলে যায়। এই 3 থেকে 12 পর্যন্ত এই স্পেশাল টাইপের যে এলিমেন্টগুলো আছে এদের কী বলা হয়, ট্রানজিশন এলিমেন্ট। এরা হেভি মেটাল হয়, ঠিক আছে। এদেরকে ট্রানজিশন এলিমেন্টও বলা হয়, ট্রানজিশন মেটালও বলা হয়, কারণ এরা সব মেটাল, এরা সবই ধাতু, ঠিক আছে। ট্রানজিশন মৌলগুলো কিন্তু আদপে সবই ধাতু। এটা গেল প্রথম কথা। তাহলে আমরা কী শিখলাম এখান থেকে, যে এরা হচ্ছে সবই ধাতু এবং এরা ভারী ধাতু। শুধু ধাতুই নয়, এরা কেমন ধাতু, ভারী ধাতু। যেমন লোহা, গোল্ড, প্লাটিনাম, তারপরে সিলভার, তামা, এরা সবই হচ্ছে ট্রানজিশন এলিমেন্ট। জিঙ্ক ট্রানজিশন এলিমেন্ট নয়, একটু পরে তোমাদের বলছি। এবার ট্রানজিশন এলিমেন্ট কাকে বলা হয় তার উপরে বেশ করে প্রশ্নটা দেওয়া হয়েছে। দেখো ট্রানজিশন এলিমেন্ট বা ট্রানজিশন মেটাল বা ট্রানজিশন ধাতু হচ্ছে সেই ধরনের মৌল যাদের ডি সাবশেল বা সর্বশেষ কক্ষপথ কী থাকে, অসম্পূর্ণ থাকে। ডি সাবশেল যাদের অসম্পূর্ণ থাকে। এখানে রেলে প্রশ্নটা এইভাবেই পড়েছিল, সর্বশেষ 2টি কক্ষপথ অসম্পূর্ণ থাকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি দেখো সর্বশেষ 2টি কক্ষপথ যে সবসময় অসম্পূর্ণ থাকে তা নয়, যদিও রেলের প্রশ্নটা এইভাবেই দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি সর্বশেষ কক্ষপথ মানে ডি সাবশেল, বেসিক্যালি এদের আমি বলে দিই, ডি যেটা সাবশেল হয় সেই ডি সাবশেল কী হয়, অসম্পূর্ণ থাকে, অসম্পূর্ণ থাকে, মানে ইনকমপ্লিট থাকে। কোন কোন ক্ষেত্রে, দুটো ক্ষেত্রে, যে কোনো একটা হলেই চলবে। দুটো শর্ত আছে ডি সাবশেল অসম্পূর্ণ হওয়ার। এক হচ্ছে তারা যখন নর্মাল স্টেজে থাকবে, নর্মাল, জাস্ট এ মিনিট, নর্মাল তারা স্টেজে থাকবে, এটাকে বলা হয় গ্রাউন্ড স্টেট। নর্মাল মানে অবস্থায় যখন তারা থাকবে তখনও তাদের ডি সাবশেল অসম্পূর্ণ থাকবে হয়, অথবা কি থাকবে, অথবা তারা যখন কোনো ক্যাটায়ন তৈরি করবে, ঠিক আছে, ক্যাটায়ন মানে পজিটিভ আয়ন, ক্যাটায়ন তৈরি করবে তখনও তাদের কি থাকবে, ডি সাবশেল অসম্পূর্ণ থাকবে। এই দুটোর মধ্যে যে কোনো একটা বা দুটো একসঙ্গে হলেই আমরা তাকে বলি ট্রানজিশন এলিমেন্ট। এরা ধাতু, তারপরে ডেফিনেটলি এরা ক্যাটায়ন তৈরি করে, ক্যাটায়ন মানে পজিটিভ আয়ন, ঠিক আছে। এরা সবই কী করবে, পজিটিভ আয়ন তৈরি করবে। এরা পজিটিভ আয়ন তৈরি করার সময় এবং যখন এরা নর্মাল স্টেজে থাকে, এই দুটো একসঙ্গে হলেও চলবে বা দুটোর মধ্যে কোনো একটা হলেও চলবে, তখনই এই দুটো কন্ডিশনের মধ্যে কোনো একটা কন্ডিশন বা দুটো একসঙ্গে যদি ফুলফিল হয় কোনো ধাতুর দ্বারা, তখনই আমরা তাকে কি বলি, ট্রানজিশন এলিমেন্ট বলি, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? তো অ্যান্সার আমাদের কোনটা হবে, ফার্স্ট অপশন আমাদের কারেক্ট হবে, দ্বিতীয়টা আমাদের ইনকারেক্ট, তৃতীয়টা আমাদের ইনকারেক্ট এবং লাস্ট ওয়ানও আমাদের ইনকারেক্ট, ঠিক আছে। চলো আমরা এর ব্যাপারটা একটু দেখে নিই আর একটুভাবে। এই হচ্ছে তুমি দেখতে পাচ্ছ তোমাদের 3 নম্বর এবং থেকে তোমাদের 12 নম্বর, ঠিক আছে। এই যে মৌলগুলো আছে এই মৌলগুলোকে আমরা বলি ট্রানজিশন এলিমেন্ট, দেখে নাও, বা ট্রানজিশন ধাতু, এই টোটালটা। মেজর কিছু এলিমেন্ট আছে, আমি তোমাদের এখানে মার্ক করছি, দেখতে পাচ্ছ, এরাও কিন্তু ট্রানজিশন এলিমেন্ট, কিন্তু জিঙ্ক ট্রানজিশন এলিমেন্ট নয়। জিঙ্ক কিন্তু তোমাদের ট্রানজিশন এলিমেন্ট নয়, যেমন মার্কারি তোমাদের ট্রানজিশন এলিমেন্ট নয়, যেমন ক্যাডমিয়াম তোমাদের ট্রানজিশন এলিমেন্ট নয়। কেন ট্রানজিশন এলিমেন্ট নয়? কারণ আমি তোমাদের একটু আগে বলেছি, ট্রানজিশন এলিমেন্ট হওয়ার দুটো শর্ত আছে। এক, নর্মাল অবস্থাতে এদের ডি ব্লক অসম্পূর্ণ থাকতে হবে, এবং যখন এরা ক্যাটায়ন তৈরি করবে মানে অক্সিডেশন স্টেট যখন এদের হবে, সেই ক্যাটায়ন তৈরি করার সময় এদের ডি ব্লক অসম্পূর্ণ থাকতে হবে, তবেই আমরা তাদেরকে
হয় দুটো একসঙ্গে হলেও তাদেরকে আমরা ট্রানজিশন এলিমেন্ট বলি, আর দুটোর মধ্যে কোনো একটা হলেও আমরা ট্রানজিশন এলিমেন্ট বলি। যেমন তামার ক্ষেত্রে আমরা দেখি নর্মাল সিচুয়েশানে অর্থাৎ গ্রাউন্ড স্টেটে এর ডি ব্লক অসম্পূর্ণ নয়, কিন্তু যখন এ ক্যাটায়ন তৈরি করে, অক্সিডেশন যখন এর হয়, তখন কিন্তু এর ডি ব্লক অসম্পূর্ণ হয়ে যায়। সেই জন্য আমরা তামাকে কি বলি, আমরা এই ট্রানজিশন এলিমেন্ট বলি। কিন্তু জিঙ্কের ক্ষেত্রে বা মার্কারির ক্ষেত্রে সেটা হয় না। মার্কারি এবং জিঙ্কের ক্ষেত্রে দেখা যায় তারা নর্মাল সিচুয়েশানে তো বটেই, এমনকি আমরা যখন গ্রাউন্ড স্টেটে নিয়ে যাই, অর্থাৎ ক্যাটায়নে নিয়ে যাই, মানে গ্রাউন্ড স্টেট থেকে বের করে যখন তাদের আমরা অক্সিডেশন স্টেটে নিয়ে যাই, অর্থাৎ ক্যাটায়ন যখন তৈরি করে, তখন কিন্তু তাদের কি থাকে না, ডি ব্লক ইনকমপ্লিট থাকে না। সেই জন্য আমরা বলতে পারি যে এরা কিন্তু কি নয়, মোটেই একদমই নয়, কিন্তু এরা কিন্তু ট্রানজিশন এলিমেন্ট নয় এরা। ঠিক আছে, তো এরকম ধরনের ছোটো ছোটো কিছু তথ্য তোমাদের মাথায় একটু রেখে দিতে হবে। আর একটা জিনিস বলে দিই, এটা অনেক সময় কোশ্চেন্সে পড়ে, সেটা হচ্ছে গোল্ড কিসে ডিজলভ হয়। তোমরা জানো গোল্ড কিন্তু না নাইট্রিক অ্যাসিড না হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু এদের যে মিশ্রণ অর্থাৎ অ্যাকোয়ারিজিয়া, তাতে কিন্তু গোল্ড ডিজলভ হয়ে যায়, দ্রবীভূত হয়ে যায়। গোল্ড ডিজলভ হয়, কিন্তু এই অ্যাকোয়ারিজিয়া কিন্তু সিলভারকেও ডিজলভ করতে পারে না। এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। অ্যাকোয়ারিজিয়া কিন্তু সিলভারকে অর্থাৎ রূপাকে কিন্তু ডিজলভ করতে পারে না। যখন অ্যাকোয়ারিজিয়া তুমি রূপার উপরে দেবে অর্থাৎ সিলভারের উপরে দেবে, তখন ওর উপরে তৈরি হয় সিলভার ক্লোরাইডের একটা আস্তরণ। এটা পরীক্ষা পড়তে পারে। সিলভার ক্লোরাইডের আস্তরণ পড়ার জন্য অ্যাকোয়ারিজিয়া কিন্তু কি করতে পারে না, ওই সিলভারকে আর ডিজলভ করতে পারে না, কারণ বিক্রিয়াই হয় না। ঠিক আছে, যদি সিলভারের ওই প্রলেপটাকে মানে সিলভার ক্লোরাইডের ওই প্রলেপটাকে তুলে ফেলা যায়, তবেই কিন্তু অ্যাকোয়ারিজিয়া কী করতে পারে, সিলভারকে বিগলিত করতে পারে। ঠিক আছে, তো তাহলে ভাবো কতটা স্ট্রং মেটাল, মানে কোন কোন স্ট্রং মেটাল এখানে রয়েছে। এই যে গোল্ড বললাম, সিলভার বললাম, নর্মালি যেহেতু এরা বিক্রিয়াশীল নয়, সিলভার তো খুবই আনরিয়াক্টিভ, সেই জন্য আমরা এই সমস্ত ধাতুগুলোকে নোবেল মেটাল বলি বা নোবেল এলিমেন্টও বলি অনেক সময়। নোবেল এলিমেন্ট কেন? কারণ এরা ভদ্র এলিমেন্ট, কারোর সঙ্গে ঝগড়াঝাটিতে যায় না। ঠিক আছে, একদম নিজের জায়গায় নিজেরা বসে থাকে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, চলো এবার আমরা প্রশ্নে যাই। 22 দাগ। একটু আগে তোমাদের ক্রোমিয়ামের কথা বহুবার বলেছি, তো চলো ক্রোমিয়ামের ব্যাপারটা দেখে নেওয়া যাক। ক্রোমিয়াম, ঠিক আছে, ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 24। যদি অ্যারেঞ্জমেন্ট করো তাহলে আমার কী আসা উচিত ছিল, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2, এই হচ্ছে 20 কমপ্লিট হলো। দেখো 2 আর 2 4, 6 আর 4 10 আর 2 12, 12 6 18, 18 2 20, 24টা দরকার আমার, তাই না? তাহলে 3D, ডিতে আমার টোটাল আসতে পারে কটা, ডিতে টোটাল আসতে পারে কটা, 10টা। কটা আসবে এখানে? 4টে। এই অ্যারেঞ্জমেন্ট আমার হওয়া উচিত ছিল, কিন্তু হয় না। কী অ্যারেঞ্জমেন্ট হয় সেটা একটু তোমাদের দেখাই। দেখো এইটুকুতে চেঞ্জ হয়ে যায়, 4s2 আর 3d10, এইটুকু এইখানিটাতে এই পুরো ব্যাপারটা চেঞ্জ হয়। কী চেঞ্জ হয়? এই জায়গায় অ্যারেঞ্জমেন্ট হয়ে যায় তোমাদের, এইটা যে অ্যারেঞ্জমেন্ট আছে 4s2, আমি এটা তোমাদের এখানে একবার লিখে দেখাচ্ছি। এটা আমাদের আছে কি 4s2 আর 3d4, এই আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে এখানে, কিন্তু অ্যাকচুয়ালি এই অ্যারেঞ্জমেন্টটা আসে না। অ্যারেঞ্জমেন্ট আসে তোমাদের 4s1 এবং 3d5, এই হচ্ছে আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়। ঠিক আছে, এই আমাদের অ্যারেঞ্জমেন্ট হয়। ওকে, তো এইখানে আমাদের আব্বা প্রিন্সিপাল একটুখানি লঙ্ঘিত হয়। কেন ভঙ্গিত বা লঙ্ঘিত হয়? কারণ চলে আসে হান্সের রুল। হান্সের রুল আমাদের কি বলে দেখো, তুমি দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে 4s আছে। এসে কটা ঘর থাকে? এসে জানি আমরা একটাই অরবিটাল থাকে, ঠিক আছে, একটু আগে তোমাদের বলেছি। অর্থাৎ দুটো থাকবে এবং একটা ইলেকট্রন সোজা স্পিন করবে, একটা ইলেকট্রন উল্টো স্পিন করবে। 3Dতে আমাদের কটা ঘর থাকে? দেখো 3Dতে আমাদের টোটাল ঘর থাকে 5টা। ঠিক আছে, 1 2 3 4, টোটাল থাকে আমাদের 5টা। ঠিক আছে, একটু বাড়িয়ে দিই, টোটাল থাকে আমাদের কটা? 5টা। এখানে 4টে ঘর দরকার, প্রত্যেকটা ঘরে দুটো করে আসতে পারে, কিন্তু আগে একটা একটা করে ফিল হয়, একটা, এবং প্রত্যেকটা সেম স্পিনে ফিল হবে। দেখো প্রত্যেকটাকে আমি আপার স্পিনে ফিল করছি, এই, ঠিক আছে। তো 4টে দরকার, তো 4টে চলে এসছে, পুরো ভর্তি হবে। তারপর এবার ধরো এখানে 6টা থাকতো, সাপোজ ধরো এই জায়গায় যদি 4 না হয়ে 6 থাকতো, তো আমি কী করে ফিল করতাম? 1 2 3 4 5 আসতো। তারপর কী হতো? উল্টো স্পিনে এখানে একটা বসতো, ঠিক আছে। তারপর যদি 7 থাকতো, আরেকটা এখানে বসতো উল্টো স্পিনে, মানে আগে একটা করে পুরো ঘর পূর্ণ হবে, তারপর ব্যাকে যাবে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পারলে। এইভাবে তোমাদের স্পিন হয় হান্সের রুল অনুযায়ী। এটা হান্সের রুল হান্স বলেছিলেন এটা। তো যাই হোক, আমাদের এখানে 4টে আছে, তো এইটা। আর যদি আমি এইখানে আঁকি, এই নিচের পোর্শন যেটা আছে সেটাতে যদি আমি আঁকার চেষ্টা করি, তাহলে এখানে দেখো, এখানে আমাদের কটা ইলেকট্রন আছে? একটা ইলেকট্রন।
আর এখানে আমাদের কটা ইলেকট্রন আছে? 5টা ইলেকট্রন, ঠিক আছে। 1 2 3 4, 1 2 3 4 5, হ্যাঁ, প্রত্যেকটা একটা করে যাবে, তাই 5টা ফিল হলো। এবার এইটা হচ্ছে আমাদের প্রথম কেস, এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় কেস। তো প্রথম কেসে তুমি দেখো, তুমি দেখতে পাচ্ছ এস যেটা তোমাদের সাব শেল সেটা তো কমপ্লিটই আছে, কারণ এসে দুটো থাকতে পারে, এখানে দুটো আছে। কিন্তু ডিতে থাকতে পারে 10টা, এখানে দেখো ডিতে আছে 4টে। আর নিচেরটা দেখো, এসে থাকতে পারে দুটো, এস দেখো অর্ধপূর্ণ আছে, হাফ ফিল্ড আছে, এসে দুটো থাকতে পারে, একটা আছে। আর ডিতে দেখো 10টা থাকতে পারে, আছে 5টা, 1 2 3 4 5, অর্থাৎ এটাও হাফ ফিল্ড আছে, থাকতে পারে 10টা, আছে 5টা, ঠিক আছে। তো মনে রাখবে ইলেকট্রন এই দ্বিতীয় কেসটাকে বেশি পছন্দ করে, প্রথম কেসটাকে পছন্দ করে না। মনে রাখবে দুই ধরনের ইলেকট্রনিক কনফিগুরেশন ইলেকট্রনের জন্য খুবই সুখদান করে। একটা হচ্ছে কমপ্লিট কনফিগুরেশন, অর্থাৎ যখন ডিতে 10টাই থাকবে আর 4এসেও দুটোই থাকবে। এরম যদি হতো ইলেকট্রন ওকে বলতো, বাহ খুব ভালো ব্যাপার, আমার জন্য বিছানা চাদর সবই গোছানো আছে, আমি এখানে শুয়ে পড়বো, কোনো প্রবলেম নেই, আমার খুব আরাম লাগছে। কিন্তু ইলেকট্রন দেখতে পাচ্ছে এখানে আমার পুরোপুরি বিছানা তার গোছানো নেই, অর্ধেকও গোছানো নেই, অর্ধেকের কম গোছানো আছে। কমপ্লিট গোছানো থাকলে তো খুবই ভালো, ইলেকট্রন সেখানেই ঢুকে যাবে। যেহেতু কমপ্লিটও গোছানো নেই, ইনফ্যাক্ট অর্ধেকও গোছানো নেই, দেখো অর্ধেক নেই এখানে, ঠিক আছে। 5 হলে অর্ধেক হতো, হাফ হতো, সেটাও নেই। ওই জন্য ইলেকট্রন এইটাকে কী করে দেয়, বলে যে না, এটা ডিক্লাইন করে দেয়, এটাকে কী করে দেয়, ইলেকট্রন অ্যাভয়েড করে দেয়। ইলেকট্রন কী করে, এই কনফিগারেশনটাকে নেয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি অর্ধেক ফিল আপ আছে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? এখানে কী দেখতে পাচ্ছি আমরা, অর্ধেক ফিল আপ আছে। তো মনে রাখবে হাফ ফিল্ড কনফিগারেশন এবং কমপ্লিট কনফিগারেশন, এই দুটো কনফিগারেশনকে কিন্তু ইলেকট্রন খুব পছন্দ করে। 2 নম্বর কেসটা আমরা দেখতে পাচ্ছি হাফ ফিল্ড কনফিগারেশন পাচ্ছে, এই জন্য ইলেকট্রন এই কেসটাকে পছন্দ করবে, এইটাকে পছন্দ করবে না। ফলে এখানে অ্যাকচুয়াল অ্যারেঞ্জমেন্ট কী আসে এই জায়গায়, এইটুকুতে অ্যাকচুয়াল অ্যারেঞ্জমেন্ট কী আসে আমার, 4s1 3d5, ঠিক আছে। তো লাস্ট দুটো সেলে তাহলে কী থাকে, 1 এবং 5 থাকে, এই জন্য এই প্রশ্নটা ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। নিচের কোনটি একটি ডি ব্লক এলিমেন্ট নয়? দেখো একটু আগে আমরা দেখলাম যে লোহা, তামা এবং ক্রোমিয়াম এরা হচ্ছে আমাদের ডি ব্লক এলিমেন্ট, ঠিক আছে। বেরিয়াম এটা হচ্ছে আমাদের গ্রুপ 2 এলিমেন্ট। গ্রুপ 2 এলিমেন্ট মানে কি, এটা হচ্ছে এস ব্লক এলিমেন্ট, কারণ আমরা জানি গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2 এই দুটো নিয়েই আমাদের এস ব্লক এলিমেন্ট হয়, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের কী হবে, ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, কারণ এটা আমাদের ডি ব্লক এলিমেন্ট নয়, ঠিক আছে। চলো, জিঙ্কের সঠিক ইলেকট্রন কনফিগুরেশন কোনটা? জিঙ্ক হচ্ছে আমাদের 30 নম্বর এলিমেন্ট, 30, ঠিক আছে, এর অ্যাটমিক নাম্বার আমরা জানি। তো জিঙ্কের যে অ্যাটমিক নাম্বার সেটা হয় আমাদের 30। তো গুণে দেখো কোনটা আমাদের 30 হচ্ছে, 2 2 4 6 6 10 2 12 12 6 12 6 কোথায় গেল, ও আচ্ছা 3p6 এখানে অমিট আছে, তার মানে এটাই আমাদের ইনকারেক্ট, এই অ্যারেঞ্জমেন্ট আমাদের ইনকারেক্ট, কারণ 3p6 এখানে নেই। পরেরটা দেখো 2 2 4 6 6 10 2 12 12 6 18 18 2 20 20 10 30, ঠিক আছে, এটা আমাদের কারেক্ট। দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10, পুরোটাই এখানে ক্লিয়ার আছে, সুতরাং এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। বাকিগুলোতে কিছু না কিছু অমিট তো থাকবে বা ভুল থাকবে। 1s2 2s2 2p6 3s2 3p আছে, এটা 3p হওয়ার তাই 2p আছে, এটা মিস্টেক আছে। এখানে দেখো এটাতেও 2p আছে, এটাও মিস্টেক আছে। আচ্ছা লাস্টেও আমাদের মিস্টেক আছে, 3d10 হওয়ার কথা, এখানে 3p10 করে রেখেছে, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার আমাদের বি হবে। আমি একটু আগে তোমাদের বলেছি জিঙ্ক কিন্তু আমাদের ট্রানজিশন এলিমেন্টের মধ্যে পড়ে না, জিঙ্ক ইজ নট এ ট্রানজিশন এলিমেন্ট, ঠিক আছে, একটু আগে বলেছি। কারণ এর যে গ্রাউন্ড স্টেট অর্থাৎ নর্মাল লেভেলেও কিন্তু এর যে ডি ব্লক সেটা ইনকমপ্লিট নয়, মানে ডি ব্লক নয়, ডি সাবশেল এখানে কি ইনকমপ্লিট নয়। এবং এটার অক্সিডেশন স্টেটেও, মানে যখন এটা ক্যাটায়ন তৈরি করে তখনও কিন্তু এর যেটা তোমাদের ডি ব্লক সেটা কিন্তু তোমাদের ইনকমপ্লিট থাকে না, উভয় ক্ষেত্রেই এদের ডি ব্লক কমপ্লিট থাকে। সেই জন্য জিঙ্ক কিন্তু ট্রানজিশন এলিমেন্ট নয়। ট্রানজিশন এলিমেন্টের শর্ত দুটো, এক তাকে গ্রাউন্ড স্টেট বা নর্মাল স্টেটে তাকে ডি ইনকমপ্লিট থাকতে হবে, অসম্পূর্ণ থাকতে হবে, ডি সাবশেল পূর্ণ হলে চলবে না। এমনকি অক্সিডেশন স্টেটেও এর ডি কি থাকতে হবে, ইনকমপ্লিট থাকতে হবে, ঠিক আছে, তবেই তাকে আমরা বলি ট্রানজিশন এলিমেন্ট, ঠিক আছে, যেটা জিঙ্কের ক্ষেত্রে হয় না। সেহেতু জিঙ্ক আমাদের কি নয়, একটি ট্রানজিশন এলিমেন্ট নয়, যদিও জিঙ্ক কিন্তু একটি ডি ব্লক এলিমেন্ট, এটা মনে রাখবে। চলো পরের প্রশ্ন, এনসিইআরটির প্রশ্ন হান্সের রুল অনুযায়ী। হান্সের রুল এনসিইআরটিতে আছে, এনসিইআরটি দেখ এনসিইআরটি 9-10 নেই ডেফিনেটলি, কিন্তু অনেক সময় রেল কী করে একটি এক্সটেন্ডেড ফরম্যাটে 11-12 পার্ট তুলে এনে দেয়। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে তামার ক্ষেত্রে, কপারের ক্ষেত্রে, ক্রোমিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হান্সের রুল অ্যাপ্লাইড হচ্ছে, সুতরাং
ইলেকট্রনিক কনফিগুরেশনের ক্ষেত্রে যখন হান্সের রুল অ্যাপ্লাই হচ্ছে দিয়ে দিতে পারে। ওকে, তো বলছে ইলেকট্রন একটি অরবিটালে সবসময় যুগ্ম অবস্থা থাকে, এটা কিন্তু ইনকারেক্ট। আমি তোমাদের একটু আগেই বলেছি যে ধরো এখানে ডি অরবিটালের কথা চিন্তা করো, ডি ব্লকটা দিয়ে তোমাদের বোঝাচ্ছি, ঠিক আছে? এখানে অরবিটাল না লিখে সাবশেল লিখি, অ্যাকচুয়ালি তো সাবশেল হয়, ডি সাবশেল, ঠিক আছে? দেখো ডি সাবশেলের ক্ষেত্রে কটা ঘর থাকে? 5টা থাকে, 1 2 3 4, 5টা ঘর থাকে। এইবার একটা জিনিস ভালো করে দেখো, যদি আমরা বলি জাস্ট আ মিনিট, যদি আমরা বলি যে 8টা ইলেকট্রন আছে, অ্যাকোমোডেট করবো কী করে? সাপোজ ধরো এতে 8টা ইলেকট্রন আছে, কোনো না কোনো এলিমেন্টে আমরা দেখতে পাচ্ছি ডি সাবশেলে 8টা এলিমেন্ট 8টা ইলেকট্রন আমাদের অ্যাকোমোডেট হবে, ঢুকবে। তো 1 2 3 4 5 ঢুকে গেল। তারপর কি হলো? উল্টো স্পিনে আসবে 6 7 8। আচ্ছা, এটা একটা অ্যারেঞ্জমেন্ট গেল। এটা কি কারেক্ট অ্যারেঞ্জমেন্ট নাকি এইটা কারেক্ট অ্যারেঞ্জমেন্ট? দেখো তো, কারণ অ্যারেঞ্জমেন্ট অনেকভাবে করা যায়, ভালো করে বোঝো। যদি আমি এরকম করে দিই 1 2, আচ্ছা এখানে আমি 2 না করে আমি একটা কাজ করি, এই জায়গায় 2 বসালাম, ঠিক আছে? তারপরে আমি 3, তারপরে আমি 4 করলাম, তারপরে এই 5, তারপরে আমি 6 করলাম, তারপরে আমি 7, তারপরে আমি 8 করলাম, ঠিক আছে? দেখো দুটো অ্যারেঞ্জমেন্ট করে দিলাম, বলো কোনটা কারেক্ট অ্যারেঞ্জমেন্ট? এই জায়গায় এসেছিল হান্সের রুল। হান্সের রুল কি বলেছিল? যে প্রথমে তুমি প্রত্যেকটায় সেম স্পিনের সাথে প্রত্যেকটা ঘর আগে একটা করে ফিল আপ হবে। একটা বসলো, দুটো বসলো, তিনটে বসলো, চারটে বসলো, 5টা বসলো, প্রত্যেকটা ঘর আগে ফিল আপ হয়ে যাবে। ক্লিয়ার? প্রত্যেকটা ঘর আগে কী হবে? একটা করে ফিল আপ হয়ে যাবে এবং সেম স্পিন। দেখো প্রত্যেকটায় আমি আপার স্পিনে প্রথমটা ফিল করেছিলাম, প্রত্যেকটায় আমি, ঠিক আছে? অ্যাকচুয়ালি আপার স্পিন বলে কিছু হয় না, আমি জাস্ট তোমাদের বোঝার জন্য বলছি, ঠিক আছে? ফিল করেছিলাম, দেখো ওপর দিকে ছিল এগুলো। তারপর কী হবে? কটা ফিল হয়েছিল? 5টা ফিল হয়ে গেছিলো। তারপর দেখো আমি ঘুরে এসেছিলাম, আবার প্রথমটা এসেছিলাম, এসে আমি উল্টো স্পিনে ঘরগুলোকে ফিল আপ করতে আরম্ভ করেছি এবং পরপর 3টে ফিল আপ হয়ে 8টা এসেছিলো। এইভাবে ফিল আপ হবে, ঠিক আছে? এই প্রথমটা আমাদের কারেক্ট, দ্বিতীয়টা আমাদের কিন্তু কারেক্ট নয়, এই অ্যারেঞ্জমেন্টটা কারেক্ট নয়। হান্স এটাই বলেছিলেন। উনি বলেছিলেন ইলেকট্রন যতক্ষণ পর্যন্ত প্রয়োজন না হলে ইলেকট্রন সবসময় এককভাবে থাকতে চায়, সিঙ্গেলভাবে থাকতে চায়, যুগ্ম অবস্থায় আসতে চায় না, পেয়ার্ড অবস্থা আসতে চায় না। কেন চায় না? কারণ দুটো ইলেকট্রন কাছাকাছি আসবে কেন? নেগেটিভ না, ভালো করে বোঝো। পজিটিভ নেগেটিভ একসঙ্গে আসতে চায়, কারণ পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাক্ট করে বা নেগেটিভ পজিটিভকে অ্যাট্রাক্ট করে। কিন্তু ইলেকট্রন তো দুটো ইলেকট্রনকে কাছাকাছি কেন আসবে? তারা তো নেগেটিভ এনার্জি যুক্ত, কী করে কাছাকাছি আসবে, তাই না? সুতরাং যতক্ষণ তারা চাইবে, চেষ্টা করবে তারা আলাদা থাকার। একেবারে না পারলে, যখন হচ্ছে না তখন আর একসঙ্গে থাকলে অন্য কথা, ঠিক আছে? ডিভোর্স সবসময় এদের মধ্যে চলছে, প্রয়োজনে বিয়ে করে ফেলে, এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমরা কি দেখতে পেলাম? হান্সের রুল এটাই বলেছিল যে ওরা একসঙ্গে থাকতে চায় না। এখানে বলে যে সবসময় যুগ্মভাবে থাকবে, এটা তো ইনকারেক্ট। নেক্সট বলছি একটিতে যুগ্ম, পরবর্তীতে এককভাবে থাকে, ঠিক আছে? এটাও আমাদের ইনকারেক্ট, কারণ প্রথমটায় যুগ্ম পরেরটায় একক, প্রথমটায় যুগ্ম পরেরটায় একক, তা তো নয়, সুতরাং এটা আমাদের ইনকারেক্ট হলো। নেক্সট বলছি ইলেকট্রন একটি অরবিটালে প্রাথমিকভাবে এককভাবে থাকে, প্রয়োজনে যুগ্মভাবে থাকে, এইটা আমাদের কারেক্ট। একটি অরবিটাল মানে কি? দেখো ডি সাবশেলের মধ্যে যে ঘর আছে তাদেরকে আমরা এক একটা অরবিটাল বলি। ডিতে কটা অরবিটাল আছে? 5টা অরবিটাল আছে, ঠিক আছে? ডিতে কটা অরবিটাল আছে? 5টা, মানে ডি সাবশেলের মধ্যে 5টা আছে। তো একটি অরবিটালে প্রাথমিকভাবে এককভাবে থাকে, প্রয়োজনে যুগ্মভাবে থাকতে পারে। যেমন দেখো এখানে দেখো এককভাবে রয়েছে, এই 3টেতে যুগ্মভাবে প্রয়োজন হয়েছে বলে রয়েছে, ঠিক আছে? ডিতে বলছে সবসময় এককভাবে থাকে, তা নাও হতে পারে। এককভাবে প্রয়োজন হলে এককভাবে থাকতে পারে, না প্রয়োজন হলে যুগ্মভাবেও তারা থাকতে পারে, ঠিক আছে? তো ডিও আমাদের কেটে গেল, অপশান সি আমাদের কারেক্ট, অপশান সি আমাদের কারেক্ট। আর জিনিস মনে রাখবে, এখানে কিন্তু প্রথম যখন ফিল আপ হবে তখন যে স্পিনে প্রথমটা ফিল আপ হবে পরে সেম স্পিন থাকবে। প্রথমটায় আমি যদি আপার স্পিন ধরে দাও, তোমাদের জন্য বোঝানোর জন্য বলছি, এইভাবে ফিল আপ করি, পরেরটা তো আমি এইভাবে ফিল আপ করতে যাব, ঠিক আছে? এইভাবে ফিল আপ করতে যাব, এরকম হবে না। প্রথমটা এরকম হয়েছে তো পরেরটায় আমার উল্টে যাবে না, এইরকম ফিল আপ কিন্তু হবে না, ঠিক আছে? এটা মনে রাখবে, এগুলো কিন্তু হান্স বলেছিলেন। সেম স্পিনে প্রাথমিকভাবে ফিল আপ হবে, তারপর উল্টো স্পিনে ফিল আপ হতে যাবে একদম প্রথম থেকে। হয়েছে ক্লিয়ার? চলো পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন, কোবাল্টের যে ডি সাবশেল আছে তাতে কতগুলো ইলেকট্রন আছে? দেখো আমরা জানি Fe হচ্ছে আমাদের 26,
কোবাল্ট হচ্ছে আমাদের 27, আর নিকেল হচ্ছে আমাদের 28। এইকে গোলাবে না, এই তিনটে জিনিসকে খুব গোলাবে না, একদম ধরে রাখবে মাথা একদম, ঠিক আছে, ভালো করে। এবার কোবাল্টের কথা আসে। 27 এর অ্যাটমিক নাম্বার আমরা দেখতে পাচ্ছি। তো যদি আমরা কোবাল্টকে দেখি, সাবশেল বলেছে, তো 1s2, 2s2, ঠিক আছে, 2p6, তারপরে হবে 3s2, তারপরে হবে 3p6, তারপর হবে তোমাদের সরি অ্যাকচুয়ালি গলায় মারাত্মক সমস্যা হয়েছে আমার, 4s2, তারপর হচ্ছে 3d10। এই তো আমাদের হয়, তাই না? এই আমাদের হয়, ডেফিনেটলি বুঝতে পারছো। তো এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে আমাদের বলেছে যে ডি সাবশেলে কতগুলো থাকবে। দেখো এটা তোমাদের 27টা, এই পর্যন্ত আমরা জানি 20 হয়ে যায়, তাহলে তারপর কী হবে, 7 আসবে, ঠিক আছে। তো এখানে 3d7 হবে অ্যাকচুয়ালি, এটা নর্মাল অ্যারেঞ্জমেন্ট, কিন্তু আমাদের কী হবে, 3d7 হয়ে যাবে এখানে, ঠিক আছে। তো অ্যান্সার আমাদের 7 হবে। ওকে, চলো পরের প্রশ্ন। 27 দাগ, নিচের কোনটির ক্ষেত্রে শেষের আগের সাবশেল সম্পূর্ণ নয়? এটা এনসিইআরটির প্রশ্ন, একটু লেভেল হাই প্রশ্ন, করে যাও। অ্যান্সার হবে তোমাদের তামা, কারণ দেখো লোহা, কোবাল্ট এবং নিকেল প্রত্যেকটাই তোমাদের কোনো এক্সেপশন নেই, একমাত্র তামাই হচ্ছে কেস এক্সেপশন ছিল। ওখানে মনে আছে হয়তো তোমাদের শেষ আমাদের কী ছিল, 4s1 এবং 3d10 ছিল, ঠিক আছে। তামার ক্ষেত্রে মনে রাখবে 4s1 এবং 3d10 হয়, বাকি সব ক্ষেত্রে কী হয়, 4s2 হয়। এক্ষেত্রে তোমাদের 4s2 হয়, এক্ষেত্রে তোমাদের 4s2 হয়, একমাত্র তামার ক্ষেত্রে 4s1 হয়। দেখো লাস্টের আগের কক্ষপথ মানে এইটা, এটা তোমাদের ইনকমপ্লিট থেকে যাচ্ছে। দেখো 4s1 আছে, এসে কটা ঢুকতে পারে, দুটো ঢুকতে পারে, পিতে কটা ঢুকতে পারে, 6টা ঢুকতে পারে, ডিটে কটা ঢুকতে পারে, তোমাদের 10টা ঢুকতে পারে, ঠিক আছে। এফে কটা ঢুকতে পারে, 14টা ঢুকতে পারে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কি এগুলো 4 করে বাড়ে, দেখো +4 +4 +4 এভাবে বাড়ে, ঠিক আছে। তো আমার এখানে মানে এস নিয়ে কথা হচ্ছে। এসের ক্ষেত্রে আমরা দেখতে পাই টোটাল দুটো ঢুকতে পারে, কিন্তু এখানে দেখো তামার ক্ষেত্রে লাস্টের যে দুটো সেই দুটো দেখাচ্ছি একটা থাকে, ওই জন্য অ্যান্সার হবে তোমাদের তামা, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আর তোমরা 1s2 2s2 এটা করেও দেখে নিতে পারো, ওখানেও দেখতে পাবে তোমাদের একটাই থাকবে, ঠিক আছে। চল পরের প্রশ্ন। এটা ইজি প্রশ্ন, গ্রুপ ডি 2018-তে পড়েছে। নিচের কোন মৌলটি চতুর্থ পর্যায়ে এবং দ্বিতীয় গ্রুপে অবস্থান করে? ঠিক আছে, দেখো স্ক্যান্ডিয়ামের যে অ্যাটমিক নাম্বার হয় সেটা হচ্ছে 21 হয়, ম্যাগনেশিয়ামের 12 হয়, পটাশিয়ামের আমাদের 19 হয়, ক্যালসিয়ামের আমাদের 20 হয়, ঠিক। পটাশিয়ামের পরই ক্যালসিয়ামের অবস্থান হয়, ঠিক আছে। এবার দেখো এখানে বলেছে চতুর্থ পর্যায়ে, বলেছে চতুর্থ পর্যায়ে বলেছে। এবার দেখো চতুর্থ পর্যায়ে আমরা জানি যে চতুর্থ পর্যায়ে আমাদের পটাশিয়াম থাকে, এবং আমাদের তার ঠিক পরে থাকে আমাদের ক্যালসিয়াম, এবং তার ঠিক পরে থাকে আমাদের স্ক্যান্ডিয়াম, ঠিক আছে। চতুর্থ পর্যায়ে এই তিনটে পরপর অবস্থান করে চতুর্থ পর্যায়ে। তার মধ্যে এইটা আমাদের ফার্স্ট গ্রুপে অবস্থান করে, এইটা আমাদের সেকেন্ড গ্রুপে অবস্থান করে, আর এইটা আমাদের অবস্থান করে থার্ড গ্রুপে, কারণ এখান থেকে আমাদের ট্রানজিশন এলিমেন্ট শুরু হয়। তো আমাদের বলেছে চতুর্থ পর্যায়ে সবকটাই আমাদের ফোর্থ পিরিয়ডে অবস্থান করে, সবকটাই, কারণ পিরিয়ড আমাদের এই বরাবর হয়, আর গ্রুপ আমাদের এই বরাবর হয়। তো সেকেন্ড গ্রুপে কে অবস্থান করছে, ক্যালসিয়াম অবস্থান করছে, তো অ্যান্সার হবে আমাদের ডি। ম্যাগনেশিয়াম কিন্তু আমাদের ফোর্থ গ্রুপে অবস্থান করে না, ম্যাগনেশিয়াম আমাদের ফোর্থ পর্যায়ে অবস্থান করে না, ম্যাগনেশিয়াম আমাদের থার্ড পিরিয়ডে অবস্থান করে, ঠিক আছে। কী করে তোমাদের গ্রুপ বার করতে হয়, কী করে তোমাদের ব্লক বার করতে হয়, কী করে তোমাদের পর্যায়ে বার করতে হয়, এগুলো দিয়ে তোমাদের আমি নেক্সট দিন প্রশ্ন দেবো, ঠিক আছে। আজকে তোমাদের টোটাল 30টা প্রশ্ন করিয়ে দিই, চলো। এই প্রশ্নটাকে আমি তোমাদের স্লাইড ঘুরিয়ে দিয়েছি। জেড বলতে কী বোঝায় সেটা যদি কেউ না বোঝো তাহলে প্রবলেম হয়ে যাবে। জেড বলতে অ্যাকচুয়ালি অ্যাটমিক নাম্বারকেই বোঝায়, ঠিক আছে। অ্যাটমিক নাম্বারকে জেড দিয়ে ডিনোট করা হয়। তো কোনো একটা মৌল আছে যার অ্যাটমিক নাম্বার হচ্ছে 14, আচ্ছা কোন মৌলটা অ্যাটমিক নাম্বার 14, মুখস্থ থাকার কথা, সিলিকনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 14 হয়, ঠিক আছে। তো তোমাকে কি জিজ্ঞেস করেছে যে তাহলে সেটা কোন দুটো মৌলের মধ্যে অবস্থান করবে? 13 আর 15-র মধ্যে অবস্থান করবে, 13 আর 15-র মধ্যেই তো 14 অবস্থান করে, ঠিক আছে। 13 কার অ্যাটমিক নাম্বার? অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার, ঠিক আছে। আর 15 কার অ্যাটমিক নাম্বার? একটু আগে বলেছিলাম ফসফরাসের অ্যাটমিক নাম্বার। তো অ্যালুমিনিয়াম এবং ফসফরাস, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। চলো পরের প্রশ্ন। ইহা হলো কেবলমাত্র একটি অধাতু যা ক্ষারীয় ধাতুগুলোর সাথে বিক্রিয়া করে। অ্যান্সার হবে তোমাদের হাইড্রোজেন, ঠিক আছে। অ্যান্সার হবে তোমাদের কি, হাইড্রোজেন। দেখো হাইড্রোজেনের প্রপার্টি নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব। আজকে তোমাদের 30টা কোশ্চেন আলোচনা করলাম, আজকে গলার প্রচণ্ড প্রবলেম হচ্ছে, সো আমি আর কন্টিনিউ করছি না আজকে আলোচনা। হাইড্রোজেন তোমাদের এখানে অ্যান্সার হবে। নেক্সট দিন আমি তোমাদের হাইড্রোজেন কীভাবে বিক্রিয়া করে সেটা তোমাদের আমি নেক্সট দিন করাবো। আর তাছাড়াও তোমাদের মেটাল নন মেটালের যে ভিডিও আসবে বললাম, তাতে আমি হাইড্রোজেনের বিভিন্ন প্রপার্টিস নিয়েও আলোচনা করেছি, ঠিক আছে। তো নেক্সট দিন 31 দাগ থেকে আমাদের স্টার্ট হবে
আর টোটাল 80 কোশ্চেন্স আছে, তো 80 দাগ পর্যন্ত তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ আজকে ভিডিওটার জন্য। আর পিডিএফ তোমাদের দেখছি, যদি আজকে হয়তো আজকে দেবো, নইলে কালকে তোমাদের দিয়ে দিচ্ছি। ওকে, কিন্তু আলোচনাগুলোকে ভালো করে খেয়াল করো, আজকে কিছু বিশিষ্ট টাইপের স্পেশাল টাইপের আলোচনা হয়েছে, ঠিক আছে? থ্যাংক ইউ।